আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? হ্যালো। সো একটু মানে লেট করে ফেললাম নাকি? ইজি মানুষ, বিজি কাজ। ওকে, সো সবাই ক্লাসে যুক্ত হয়ে নাও। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস করব, জটিল সংখ্যার একটা ক্লাস। ওকে, জটিল সংখ্যার নামটা শুনেই মনে হতে পারে যে ভাইয়া মনে হয় খুবই জটিল কিছু। আসলে খুব একটা জটিল না, খুবই ইজি সাবজেক্ট। আমি প্রথমে সাউন্ড একটু চেক করে নিই। হ্যাঁ, সাউন্ড ভিডিও কোয়ালিটি সব ঠিক আছে কিনা, ভাইয়ারা সবাই চলে আসছো কিনা একটু জানাও। আচ্ছা আচ্ছা, তোমরা এর আগে একটা সেকেন্ড ক্লাস হয়েছিল মেধাবৃত্তির ম্যাথের, সো ওইটা মেবি ডিলিট হয়ে গেছে, যার কারণে এটিকে আমি আবার সেকেন্ড ক্লাস নাম দিলাম। ওটা না হয় আবার নেওয়া যাবে। লাইভ হচ্ছে অ্যান্ড সাউন্ড, এটিকে আমি আবার সেকেন্ড ক্লাস নাম দিলাম। সাউন্ড ঠিক আছে, ওটা না সাউন্ড ঠিক আছে, বাট শেয়ার ঠিক নাই। সবাই শেয়ার করে দাও। ওকে, সবাই বাচ্চারা সবাই তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। বাচ্চারা সবাই সবাই তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো। আজকে কিন্তু মেধাবৃত্তির যে ক্লাসটা নেব, আমি কিন্তু আগামী ক্লাসে মনে হয় বলছিলাম যারা ক্লাস করছো যে জটিল সংখ্যা টপিকের উপর একটা চমৎকার ক্লাস হবে এবং জটিল সংখ্যা টপিক থেকে একটা ভালো মার্কের কোশ্চেন কিন্তু দেওয়া হবে। ওকে, কারণ জটিল সংখ্যা অঙ্কগুলো খুবই শর্ট, বাট ওইটার অ্যান্সারগুলো একটু টেকনিকের সাহায্যে করতে হয়। সেই টেকনিকগুলো যদি তুমি না জানো, যারা আসলে ক্লাসগুলো করবে তারাই জানবে, কিন্তু আদারওয়াইজ কিন্তু এগুলো টেকনিক কেউ ভালোভাবে জানবে না। সো সবাই একটু দ্রুত শেয়ার করে দাও ভাই, সবাই একটু দ্রুত ফটাফট লাইভটা শেয়ার করে দাও। ওকে, সো এখানে আমাদের সাথে জয়েন করছে হলো সোহান, তারপরে আসো ইভা, তারপরে আসো ইফতেকার, তারপরে আসো হলো নোবেল। কমেন্ট করো, যারা কমেন্ট করবে ইনশাল্লাহ সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। ওকে, তারপরে আসো হলো চয়ন, তারপরে আসো হলো আজিজ, ফেনী থেকে দেখতেছো, ভেরি গুড। তারপরে নিলয় আসো, শেয়ার ডান, থ্যাংক ইউ। নিলয়ের মতো সবাই একটু শেয়ার করে দাও। তারপরে এখানে আরও রয়েছে হচ্ছে পরাণ পাখি। পরাণ পাখি লেখছে অনেকেই বলবে আইতেছি কাঁপাইতে, তৃতীয় চতুর্থ সেমিস্টারে ঠান্ডায় তারা নিজেই কাঁপবে নাকি? খুব ভালো কথা বলছে, যাক, কিন্তু আপনার আইডির নামটা একটু চেঞ্জ করে দিয়েন, পরাণ পাখি। তারপরে এখানে আমান উল্লাহ, তারপরে আসো অভি, তারপরে আসো আতিক, তারপরে আসো হলো আর কে আসো কমেন্ট করো। তারপরে আসো সোহাগ। ওকে ওকে ওকে, আমি লাইভটা শেয়ার করে দেই একটু, আরও মেসেঞ্জার যে আমাদের গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে শেয়ার করে দেই। তোমরা একটু তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে দেখো, আমি যেমন শেয়ার করতেছি, আমি তোমাদেরকে একটু দেখাই দেই। হ্যাঁ, এই যে দেখো, এখানে শেয়ার অপশনে ক্লিক করবা। শেয়ার অপশনে ক্লিক করে তুমি প্রথমে শেয়ার টু পোস্ট নিজের প্রোফাইলে একটা শেয়ার করে দিবা। তারপরে আবার শেয়ার অপশনে ক্লিক করবা, মোড়ে যাবা। মোড়ে গিয়ে তুমি তোমার এই যে মেসেঞ্জারে ক্লিক করে তোমাদের যে এই যে মেসেঞ্জারে বন্ধুগুলো আছে, এই যে ফার্স্ট সেমিস্টারের বন্ধু, আমি সেকেন্ডগুলোকে শেয়ার করতেছি না, শুধু ফার্স্টেরগুলোকে শেয়ার করতেছি। তোমরা তোমাদের ফার্স্টের এই যে গ্রুপগুলো দেখো, আমাদের অনেক গ্রুপ কিন্তু, বুঝছো, প্রাইভেট অনেক গ্রুপ। তো তোমরা যদি অনলাইনে কিংবা অফলাইনে আমাদের প্রাইভেট গ্রুপে জয়েন হতে চাও, তাহলে অবশ্যই আমাদের প্রাইভেট যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের জয়েন হতে হবে। তার জন্য কি করতে হয় ভাইয়া? তার জন্য হচ্ছে আমি একটা লিঙ্ক দিচ্ছি, সবাই এই লিঙ্কে গিয়ে ভর্তি হয়ে নিতে পারেন। অলরেডি কিন্তু প্রায় 200-এরও বেশি স্টুডেন্ট আমাদের অনলাইন কোর্সে ভর্তি আছে এবং অফলাইনে 100 জন ভর্তি আছে। ঠিক আছে, এখনও ক্লাস শুরু হয়নি, কিন্তু ক্লাস ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু হবে। অলরেডি নোটিশ কিন্তু দিয়ে দিছে, আপনারা সবাই কিন্তু দেখছেন, নোটিশ কিন্তু দেখছেন না সবাই? আপনারা সবাই কিন্তু নোটিশ দেখছেন। নোটিশ কি বলো দেখি? কারিগরি বোর্ড কিন্তু নোটিশ দিয়ে দিছে যে আমাদের পলিটেকনিকের ক্লাস শুরু হবে প্রথম সেমিস্টার, তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের কয় তারিখ? সপ্তম সেমিস্টার কত তারিখ? 19 তারিখে। ঠিক আছে, 19 তারিখে থেকে আমাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। তো সবাই আশা করি, যেহেতু ক্লাসের নোটিশ দিয়ে দিছে, তো
এখন অন্ততপক্ষে যারা বই কেনো নেই অবশ্যই বই কিনে নাও, এবং যারা অনেকেই কিন্তু তোমরা আমাকে হয়তো ইউটিউবে চেনো, ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে হয়তো অবশ্যই তোমরা আমাকে ইউটিউবে চেনো, কারণ ইউটিউবে ম্যাথের যে প্লে লিস্টটা আছে সবচেয়ে বেশি যদি জনপ্রিয় কথা বলি অবশ্যই নীরব ভাইয়ের ম্যাথের প্লে লিস্ট। ওকে, সো ইউটিউব থেকে যারা দেখো আমাকে, তোমরা যদি প্রাইভেটলি আরও ভালো কিছু করতে চাও অবশ্যই আমাদের সাথে প্রাইভেটলি তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে। ওকে, আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়েছি, দেখো কমেন্টে একটা তোমাদেরকে লিঙ্ক দিয়েছি, তোমরা এই লিঙ্কটা আমি হচ্ছে পিন করে দিলাম, তোমরা এই লিঙ্কটা হতে তোমরা আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারো, ঠিক আছে। ওকে, আমাদের কোর্সের বৈশিষ্ট্য আশা করি সবাই জানো। আমাদের পূর্বে যে রেকর্ড ভিডিওগুলো আছে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আমরা এগুলো দিয়ে দেবো, এবং আমাদের যে মেইন রুটিনটা এটা আমরা পাবলিশ করে দেবো ইনশাল্লাহ 10 তারিখে। অর্থাৎ তোমার ফার্স্ট সেমিস্টার যারা আসো তাদের প্রাইভেট যে ব্যাচ আছে সেই ব্যাচের কিন্তু ক্লাস এখনও মেইনলিভাবে শুরু হয়নি, এলোমেলোভাবে হচ্ছে, অর্থাৎ মেধাবৃত্তি পর্যন্ত আর কি ক্লাসটা একটু এলোমেলোভাবে নিয়ে আমি মেধাবৃত্তিটা পরীক্ষা নেব ইনশাল্লাহ। এই পরীক্ষাটা আমি কবে নেব সেটা আমি একটু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি আজকেই। সো তোমরা কয়জন যুক্ত হয়েছো ভাইয়া? তোমরা এখানে কিন্তু অনেক কম স্টুডেন্ট যুক্ত হয়েছো, আমি এতটুকু আশা করি না তোমাদের কাছে, তোমাদের এখানে আরও স্টুডেন্ট কিন্তু যুক্ত হওয়ার কথা। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে একটু শেয়ার করে দিই, হ্যাঁ, তোমরা এখানে অনেক কম যুক্ত হয়েছো বুঝছো, আমি জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু শেয়ার করে দিই। আর আজকে তোমাদের আমি হচ্ছে ইনশাল্লাহ তোমাদের যে মেধাবৃত্তি পরীক্ষাটা কবে হবে সেটা আমি নোটিশটা দিয়ে দিই, আর কি কি টপিকের ওপর নেব আমি সেটাও আজকে ইনশাল্লাহ বলে দেবো। সো কারা কারা 5,000 টাকা জিতে নিবা? আমি এখানে ভাই কোনো লটারি বা ড্রোর মাধ্যমে তোমাদের এখানে বিজয়ী করবো না। এখানে দেখা যায় যে 200-300 স্টুডেন্ট ভর্তি হয়, আমি যদি লটারি করলাম দেখা যায় যে এমন একজন স্টুডেন্ট 5,000 টাকা পাইছে, তার বাপের আছে মেলা টাকা, তার বাপের কতগুলো টাকা, মেলা টাকা, টাকা রাখার জায়গা নেই। আবার দেখা যায় একজন হতদরিদ্র ছেলে তার খুব কষ্ট করে টাকা ধার নিয়ে ভর্তি হয়েছে করছে, তাই না, কিন্তু সে অনেক মেধাবী, তাহলে সে কিন্তু ওই লটারি করলে আসলে এই বিষয়টা কেমন হয়ে যেত। আমরা এই কাজটা না করে আমরা তোমাদের পরীক্ষা সিস্টেম করতেছি, হ্যাঁ, পরীক্ষা সিস্টেম এইটা কিন্তু আমরা ফার্স্ট টাইম চালু করলাম ডিপ্লোমা সেক্টরের ফার্স্ট টাইম, কিন্তু এমন একটা সিস্টেম চালু হলো যে সিস্টেমে স্টুডেন্টকে পরীক্ষার মাধ্যমে মেধাবৃত্তি সিস্টেম মানে মেধাবৃত্তিটা দেওয়া হবে। এটা কিন্তু জেনারেলি তুমি প্রত্যেকবারই দেখবা প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেগুলো আছে তারা কিন্তু নিজ নিজ উদ্যোগে কিন্তু এই মেধাবৃত্তির যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু নিয়ে থাকে, বাট ডিপ্লোমা সেক্টরে এটা কিন্তু হয় না। সো আমরা প্রথম তোমাদের জন্য এটা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। সো আশা করি অনেক ভালো কিছু করবা তোমরা। সো পরীক্ষাটা শুরু হবে কবে ভাইয়া? পরীক্ষাটা শুরু হবে ইনশাল্লাহ, আমরা পরীক্ষাটা শুরু করবো ইনশাল্লাহ আমরা হচ্ছে আগামী 19 তারিখে। তোমাদের কি 19 তারিখে তোমাদের হচ্ছে কলেজে ক্লাস শুরু হবে, আমরা পরীক্ষা নেব হচ্ছে 20 তারিখে। কয় তারিখে? 20 তারিখে। 20 তারিখ, আচ্ছা 20 তারিখ কি বেশি অনলি মানে কাছে হয়ে যায় নাকি সেটা আমাকে বলবা। তোমরা যতটা সহজ ভাবতেছো ততটাও কিন্তু পরীক্ষা, আমি আগেও বলছি, অতটাও কিন্তু সহজ আমি নেব না, রাইট? পরীক্ষাতে একটু পড়াশোনা করতে হবে, কিন্তু যদি পরীক্ষা কত তারিখ নেই, 20 তারিখ নেই, তাহলে দেখো তো কারোর কোনো সমস্যা আছে কিনা, নাকি আরও পাছাই দেবো ডেট, 25 তারিখ করে দেবো কিনা বলবা। পরীক্ষার তারিখ যদি আমি 20 তারিখ করি, 20 জানুয়ারি, কারোর কোনো সমস্যা আছে কিনা আমাকে কমেন্ট করে জানাও। পরীক্ষা কি কি হবে, কি কি ওয়েতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সমস্যা নেই। আপনারা কীভাবে পরীক্ষা দিবেন সেটাও বলে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা আচ্ছা, না 20 তারিখে ফাইনাল। ওকে, আতিক বলছেন এটা। যদি ইভা দেখো যে সবাই সঠিক অ্যান্সার দেয়, সবাই সঠিক অ্যান্সার কখনোই দিবে না, ওরকম কোশ্চেনই আমি করবো না, অসম্ভব ওটা, ঠিক আছে? সবাই সঠিক অ্যান্সার দিতে পারবে না, গরমিল হবে। আর যদি দেয়, মনে করো সাপোজ পরীক্ষা হয়েছে 20-এর মধ্যে, 2 জন 20 পাইছে ধরে নাও, যদি 2 জন 20 পায় তখন আমরা যেটা করব তাদের পরীক্ষার সময়ের উপর কিন্তু আমরা তাকে মানে ফার্স্ট সেকেন্ড করব। যেমন দেখো পরীক্ষা হবে কিন্তু মনে করো যে 1 ঘন্টার, কত ঘন্টার? 1 ঘন্টার পরীক্ষা হবে। সো 1 ঘন্টার পরীক্ষায় 2 জনে মনে করো যে 20-এ 20 পাইছে, 20-এ 20 পাইছে, কিন্তু এই 1 ঘন্টার পরীক্ষায় একজন 58 মিনিটে সাবমিট করছে, আরেকজন মাত্র 50 মিনিটে তার প্রশ্নটা সাবমিট করছে। তাহলে বিজয়ী কে? যে আগে খাতা জমা দিয়েছে সেই হচ্ছে বিজয়ী, আর যে পরে খাতা দিয়েছে সে হবে সেকেন্ড। ওকে, তো আমরা এই বিষয়টা রাখলাম। এখন তোমরা কি বলো? তোমাদের কিন্তু কমেন্ট আমি দেখি নাই, আজকে দেন ভাই, 25 তারিখ দিলে ভালো হয়। নূর নবী মিয়া, ওয়ালাইকুম আসসালাম। 10 তারিখ থেকে ফুল হবে ভাইয়া,
ভাইয়া ভর্তি ছাড়া এক্সাম দেওয়া যাবে? সরি ভাইয়া, ভর্তি ছাড়া তুমি এক্সাম কীভাবে দিবা? ভর্তি ছাড়া এক্সাম নিলে এটা পাবলিকলি হয়ে যাবে, আর পাবলিকলি এক্সাম নিলে তো এখানে তোমার বড় ভাইরাও তোমার সাথে এক্সাম দিতে পারে। সো ভর্তি ছাড়া এক্সামটা নেওয়ার আসলে কোনো ওয়ে নেই, এটা পাবলিকলি নেওয়া যাবে না, সিক্রেটলি নিতে হবে আমাদেরকে। হ্যাঁ আচ্ছা, 25 তারিখ নিলে ভালো হয়। আচ্ছা তোমরা অনেকেই 25 তারিখের উপর ভোট দিচ্ছ, অনেকেই 25 তারিখের উপর কিন্তু ভোট দিচ্ছ। যারা আমাদের নাম্বার চাচ্ছ, আমার নাম্বার কিন্তু পার্সোনালি আমি খুব একটা দেই না, যাদের সমস্যা হবে খুব তারা আমার পার্সোনালি নাম্বারটা নিয়ে রাখো। হ্যাঁ তোমরা আমার নাম্বারটা নীরব ভাই দিয়ে সেভ করে রাখতে পারো, ঠিক আছে, ভবিষ্যতে কাজে দিবে। নীরব ভাই এটা দিয়ে তোমরা সেভ করে রাখবা। তবে বেশি ফোন দিবা না, আমাকে ফোন দিতে গেলে হ্যাঁ ওই রাতের দিকে ফোন দিবা, একদম রাত গভীর রাতে 12টা 1টার সময় ফোন দিবা, তখন হয়তো বা রিসিভ করতে পারবো, ঠিক আছে। আদারওয়াইজ এমনি টাইমগুলোতে আমি খুবই বিজি থাকি। সো 019 21 21 49 10 এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার, ফোন দিতে পারো কোনো সমস্যা হলে, ঠিক আছে। তো 25 কে বলতেছো? 25 কে তারা 25 লিখবা, আর যারা 20 তারা 20 লিখবা। যারা 25 তারা 25 লেখো, আর যারা 20 তারা 20 লেখো। দেখি কে কারা আসলে এখানে জয়যুক্ত হবা। মোহাম্মদ আলী লেখছেন ভিডিও কোয়ালিটি ভালো চাই। ভিডিও কোয়ালিটি তো মোটামুটি আমাদের ভালো, এবং আপনাদের ভিডিও কোয়ালিটির জন্য কিন্তু অলরেডি আমাদের কাজ চলতেছে ভিডিও কোয়ালিটির জন্য। এরপরে হয়তোবা আপনারা যে আরও সামনে ক্লাস দেখবে সেটা ইনশাল্লাহ আমরা ক্যামেরার মাধ্যমে নিয়ে থাকবো। হ্যাঁ সো ভিডিও কোয়ালিটির চেয়ে আমাদের সবচেয়ে যেটা ভালো হয়ে থাকে, আমাদের ক্লাস কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। মাথায় রাখবা যে ধরো যে তোমার মানে চকচক করলেই শোনা হয় না, একটা কথা আছে না, বিষয়টা ওরকম। তো চকচক করলেই কিন্তু শোনা হয় না, এটা মাথায় রাখবা, ঠিক আছে। সো আমরা আসলে কেমন ক্লাস নেই না নেই সেটা তুমি তোমার পরীক্ষার আগের দিন রাতে বুঝতে পারবা এবং টের পাবা। তুমি চারিদিকে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোকে খুঁজবা, খোঁজার পর তোমাকে আস্থা এবং ভরসার দিক থেকে একটা প্ল্যাটফর্মের কথাই বারবার মাথায় চিন্তা আসবে, সেটা হলো কারিগরি পাঠশালা। বিশ্বাস হচ্ছে না, সমস্যা নেই, কয়েক মাস পরে এটা এমনিতেই বিশ্বাস হয়ে যাবে। কারণ কারিগরি পাঠশালায় কিন্তু ওই সময়টাতে যেরকমটা ইফোর্ট দেয় ক্লাসের উপরে, অন্য কোনো প্ল্যাটফর্মে ইফোর্ট দেয় না। এবং আমরা যে পরিমাণ সাজেশনে কমন দিই, যে পরিমাণ আমরা কমন দিই সেটা অন্য কেউ দিতে পারে না। যারা এই গত 1 মাস আগে আমাদের পেজে অ্যাক্টিভ ছিল তারা হয়তো এটা খুব ভালো করে জানো, ঠিক আছে। তো যাই হোক, অনেকেই 20 করে ফেলছে অলরেডি, তার মানে আমি ধরে নিচ্ছি যে তাহলে পরীক্ষা কিন্তু 20 তারিখে। ওকে, তাহলে 20 তারিখ বিজয় হয়েছে। হ্যাঁ তাহলে দেখো 20 তারিখে যদি পরীক্ষা হয় ভাইয়া, তাহলে দেখো 20 তারিখে তাহলে ধরে নিলাম পরীক্ষা। হ্যাঁ 20 তারিখে পরীক্ষা হবে, তাহলে এই পরীক্ষাটা আমরা কেমনে দেব, তাই তো? এইটা কোশ্চেন তোমাদের। এই পরীক্ষাটা মূলত আমাদের এমসিকিউ টাইপের হবে। কীরকম হবে? এমসিকিউ। এখন তোমরা বলবা যে ভাইয়া ডিপ্লোমাতে তো এমসিকিউ নেই, রাইট? তো কি হয়েছে, আমি ওই এমসিকিউটা যেটা নেই, ধরে নাও সাপোজ আমি তোমাকে একটা বড় কোশ্চেন দেব, মনে করো রচনামূলকের একটা কোশ্চেন দেব, ওই কোশ্চেনের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা আমি হচ্ছে এমসিকিউ যেটা করব সেটার আমি এরকম 4টা পয়েন্ট আকারে দিয়ে দেবো, যেটা তুমি যদি ক্যালকুলেশন না করো তাহলে তো বুঝবে না যে কোনটা এখানকার মধ্যে সঠিক। তাই তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর যেটা সঠিক হবে তুমি সেটাতে টিক দিবা। তার মানে কি, এটা এমসিকিউ বললে ভুল হবে যে 1 মার্কের মতো 1 মিনিটে অ্যান্সার দেওয়া যাবে না। এটাকে তোমার অ্যান্সার দিতে গেলেই দেখা যায় ভাবতে হবে 10 থেকে 15 মিনিট, ঠিক আছে। যদিও বা এমসিকিউ, বাট আমাদের কোশ্চেনটা সিকিউ টাইপের হবে, বাট সেখানে তোমার 4টা অ্যান্সার দেওয়া থাকবে, সেই অ্যান্সারটার মধ্যে তোমাকে টিক দিতে হবে আর কি, ঠিক আছে। এরকম টাইপের হবে। তাহলে এই এমসিকিউ সিস্টেমটা ভাই আমরা কোথায় পাবো? এই এমসিকিউ সিস্টেমটা তোমরা যারা ভর্তি হয়েছো, ভর্তিতে দেখবা যে তোমরা ভালো করে দেখবে তোমাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে কিন্তু একটা কুইজ সিস্টেম আছে। তো যাই হোক, ওইটা আমরা হচ্ছে যখন পরীক্ষাটা নেব তখন তোমরা যারা পেইড গ্রুপে আসো, তোমাদের ওই পেইড গ্রুপে আমরা হচ্ছে ওই পরীক্ষার যে লিঙ্ক আছে সেটা আমরা দিয়ে দেবো, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা মেসেঞ্জার গ্রুপে আমরা ওই লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। লিঙ্কটা দেওয়ার পর তোমরা কি করবা, ওই লিঙ্কে ক্লিক করবা। ক্লিক করার পর যখন স্টার্ট নাও পরীক্ষা দেখবা বাটন, ওই স্টার্ট নাওয়ে যখন ক্লিক করবা তখন কিন্তু তুমি তোমার কোশ্চেনটা দেখতে পারবা, ঠিক
ঠিক আছে। এখানে কোশ্চেন দেখা যায় যে মোটামুটি ধরে নাও আপাতত 10টা থাকবে, আপাতত কটা থাকবে 10টা, এখন 10টার কমও হতে পারে বেশি হতে পারে, ঠিক আছে, ধরে নাও যে 10টা থাকবে। এখন এই 10টা কোশ্চেন যখন তুমি স্টার্ট নাও ক্লিক করলো তখন থেকেই কিন্তু তোমার টাইম শুরু হয়ে যাবে। এখন এই টাইমটা হচ্ছে আমি কোশ্চেনগুলো যখন বানাবো, এখনও বানাইনি ভালোভাবে, সো বানানোর উপর ডিপেন্ড করে টাইমটা আমাকে দিতে হবে, নয়তো তো আবার তোমার অ্যান্সার দিতে পারবে না। তো সেটা হতে পারে 1 ঘন্টা, কিংবা সেটা হতে পারে তোমার 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা। ক্লিয়ার? সো যখন স্টার্ট নাও ক্লিক করলো তখনই কিন্তু টাইম আপ শুরু হয়ে যাবে। তখন যদি তুমি 1 ঘন্টার উপরে টাইম খেয়ে নাও আর কোশ্চেন সাবমিট না করো, তাহলে কিন্তু তোমার ওই পরীক্ষাটা দেওয়াই বৃথা। আর একটা আইডি থেকে তুমি একবারই পরীক্ষা দিতে পারবা। সো পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই সতর্কতা একটু অবলম্বন করবে। এবং এর পরীক্ষা কিভাবে তোমরা দিবে, যেহেতু ফার্স্ট টাইম তোমরা পরীক্ষা দিচ্ছ, আমরা এটার কৌশলটাও ইনশাল্লাহ দেখাই দেওয়ার ট্রাই করবো যে তোমরা আসলে কীভাবে এটা পরীক্ষাটা দিতে পারবা। তাহলে এবার আসলে যে পরীক্ষা ভাইয়া কোন কোন টপিকের উপর নেবেন সেটা একটু বললে ভালো হতো আমাদের জন্য, আমরা আগে থেকেই প্রিপারেশন নিতাম। তো আমি অলরেডি তোমাদের ম্যাথের কথা বলছি যে শুধু ম্যাথ পরীক্ষা হবে আর কি। তো ম্যাথের মধ্যে আমরা সাধারণত নির্ণায়ক এইটার পরীক্ষা নেব, আমরা এছাড়াও ম্যাট্রিক্স এটার পরীক্ষা নেব, আমরা এছাড়াও তোমাদের এখন আমি আজকে যেটা ক্লাস নেব সেটা হলো জটিল সংখ্যা, আমরা এটার পরীক্ষা নেব এটার উপরে। এছাড়াও আমরা হচ্ছে আরেকটা টপিকের উপর পরীক্ষা নিতে পারি, সেটা হলো যে আমাদের ত্রিকোণমিতি, হ্যাঁ, 7ম অধ্যায়, এই অধ্যায়টা নিয়ে আমরা পরীক্ষা দিতে পারি। এই 4টা অধ্যায়ের ওপর বেস করে কোশ্চেন করা হবে আমাদের মেধাবৃত্তিতে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এখন। এই 4টা অধ্যায়ের উপর 10টা কোশ্চেন হবে। ওকে, সো সবাই যারা বুঝতে পারছো সবাই একটু ডান লেখো। ভাইয়া ভর্তি কিভাবে হব? ভাইয়া ভর্তি যেভাবে হবা সেটার জন্য কিন্তু তোমাকে একটা লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিছি, ওই লিঙ্কে জাস্ট ক্লিক করো, ক্লিক করলেই তোমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে প্রথম সেমিস্টারের কোর্সটা তুমি দেখতে পারবা। হ্যাঁ, অথবা তুমি www.karigoripathshala.com লিখে গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ডান। ওকে, আমি হচ্ছে লিঙ্কটা আমি প্রথমে একটু সাবমিট করে দিই। এনরোল দেখো, তোমাদের এই পোস্ট যেটাতে লাইভ হচ্ছে সেটা আমি এডিট করে দিয়েছি, সেটা তোমরা প্রথমেই, আশা করি প্রথমেই দেখতে পারবা। দেখো লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, যারা ভর্তি হতে চাচ্ছ তারা সিম্পলি এই লিঙ্ক, দেখো প্রথমে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে জাস্ট ক্লিক করবা। ইনশাল্লাহ এই ক্লিককেই তোমাদের হচ্ছে যে আমাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, তো এখানে দেখো এই ওয়েবসাইটে কিন্তু অলরেডি 78 জন আছে। এখানে তুমি এনরোলে ক্লিক করবা, এনরোলে ক্লিক করে তোমার কিন্তু অটোমেটিকলি সব কিছু হয়ে যাবে আর কি। এখানে তোমার নাম্বার দিবা, তুমি তোমার ইমেল দিলেও হয় না দিলেও হয়। নাম্বার দেওয়ার পর তুমি তোমার যে কোনো একটা মন ইচ্ছা অনুযায়ী যা পাসওয়ার্ড দিবা সেটা এখানে দিবা। দেওয়ার পর হচ্ছে তুমি এখানে এখানে এইটাতে ক্লিক করে এই যে প্লেস অর্ডারে ক্লিক করলে আশা করি তোমার পেমেন্ট মেথড আসবে, সেখানে পেমেন্ট করে দিলে তুমি ভর্তি হয়ে যাবে। সিম্পল। ওকে, তাহলে আজকে ক্লাস শুরু করি আমরা। হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা এই জটিল সংখ্যা বলতে কি বোঝায়, এই বিষয়টা যদি আমি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি, তোমরা কিন্তু অনেকেই হয়তো চিন্তা করবে যে ভাইয়া জটিল সংখ্যা মানে বিষয়টা তো জটিল, মানেই বাংলা নামটা শুনেই বোঝা যাচ্ছে যে ভাইয়া ম্যাথটা মানে একটু কঠিন টাইপের কোনো কিছু হবে, রাইট? তো ওরকমটা কিছু না। আসলে এখানে ঘটনাটা কি ঘটছে আমি সেটা বোঝাই বলি। আসলে বিষয়টা কি, আমরা কিন্তু এর আগের ক্লাসে যখন নির্ণায়কের ক্লাস নিয়েছিলাম তখনও কিন্তু একটা গল্প আমরা বলেছিলাম, চমৎকার, নির্ণায়কে শুরু হওয়ার। তো এখানে জটিল সংখ্যারও একটা চমৎকার গল্প আছে শুরু হওয়ার। গল্পটা কি? গল্পটা হচ্ছে যে একটা গ্রামে মনে করো যে ওখানেও মনে করো যে বেশ কয়েকজন ম্যাথমেটিশিয়ান ছিল। তো ওরা যে গ্রামের জনগণ ছিল সেই জনগণরাও ম্যাথ করতো আর কি। তো ম্যাথ করার ফলে দেখা যায় যে এক ধরনের সমস্যা তৈরি হচ্ছিল। কি সমস্যা ভাইয়া? সমস্যাটা হচ্ছে যে দুইটি সংখ্যার মনে করো যে যোগফল x + y। তো তারা দেখছে যে দুইটি সংখ্যার যোগফল যে কোনো দুইটি সংখ্যা হতে পারে। আমি ধরে নিলাম যে x আর y সংখ্যা দুইটা আমি জানি না, ধরে নাও যে সংখ্যা দুইটা আমি কি জানি না। তো দুইটা সংখ্যা x আর y, দুইটার সংখ্যার যোগফল হয়ে গেছে তোমার মনে করো 10।
তো হতে পারে সংখ্যা দুইটা 5 আর 5, 5 আর 5 যোগ করলে কত হয় 10 হয় না, সংখ্যা কিন্তু আমি জানি না। তো তারা বলতেছে যে ভাই দেখেন দুটি সংখ্যার যোগফল হচ্ছে 10 এবং দুটি সংখ্যার গুণফল হবে হলো 40, কত হবে 40 হবে। এটা একটা সমস্যা দিল। এখন এই সমস্যাটা যদি আমি তোমাদেরকে দিই, দেওয়ার পর বলি যে এই সমস্যাতে তুমি এক্স আর ওয়াই এর মানটা বের করো, তখন তুমি কি চিন্তা করবা যে ভাই এটা তো খুব সহজ পদ্ধতি। এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। কেন? কারণ আপনি একটা কাজ করেন, আপনার এই সমস্যাতে তো বলছে যে এক্স আর ওয়াই এর যোগফল 10 আর গুণফল 40। এখন আমরা যেহেতু এক্স আর ওয়াই এর মান বের করব, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে সমীকরণ দিয়ে আমরা এই 1 নাম্বার থেকে আমরা কি লিখতে পারি দেখো তো। 1 নাম্বার থেকে আমরা এভাবে যে কোনো একটার মান বের করি, ওয়াই এর মান বের করি। কি বের করা যাবে না? আমরা ওয়াই এর মানটা বের করলাম যে 1 নম্বর সমীকরণ হতে, হ্যাঁ 1 হতে, তাহলে 1 হতে আমরা কি লিখলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল 10, আর এখানে ওয়াই এর মান ইকুয়াল কি লিখলাম এক্স 10 মাইনাস এক্স। তাহলে এখন ভাই ওয়াই এর মানটা 2 নম্বরে বসাই, তাহলে 2 নং হতে, তাহলে 2 নং হতে আমরা কি দেখব যে এই যে আমরা ওয়াই এর মানটা বের করছি, সেই ওয়াই এর মানটা আমরা এখানে সুন্দর করে এখন বসাই দিলাম। ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে কত হলো 40। তাহলে এই যে মানটা পাইলাম, এখন তাহলে আমরা একটু গুণ করি, তাহলে এত মাইনাস হচ্ছে এত, এখানে হচ্ছে 40। তাহলে এইবার আমি যদি একটু কাজ করি এখানে, যে এইটা মাইনাস আছে, মাইনাসটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে কী হবে প্লাস। এইটা অনেকে বোঝো না হয়তো, দেখো যে আমি এখানে মাইনাসটা আছে না, এই মাইনাসটাকে আমি এই সাইডে নিয়ে আসবো, কী হবে প্লাস এক্স স্কোয়ার। আবার এখানে যে 10xটা আছে, এই 10xটাকে আমি এইদিকে নিয়ে আসবো, তাহলে কত হবে এরকমটা হবে না। তাহলে এখানে পড়ে থাকলো কি বেচারা 0 না। তো এইটা এরকম করার দরকার আছে? এরকম করার কোনো দরকার নেই। 1 মিনিট, এরকম করার কোনো দরকার নেই। আমরা হচ্ছে এটাকে ডিরেক্টলি করার চেষ্টা করব। ওকে, আমরা হচ্ছে এটাকে কি করব, আমরা হচ্ছে এটাকে ডিরেক্টলি করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা একেবারে কীভাবে করতে পারি, আমরা একেবারে হচ্ছে এটাকে এভাবে না লিখে ভাইয়া, আপনি একেবারে এখানে এক্স স্কোয়ার লেখেন, মানে এই এক্স স্কোয়ারটা এইদিকে গেলে প্লাস হবে, আর এই যে এখানে 10xটা আছে, 10xটা ওইদিকে গেলে কী হবে মাইনাস 10x হবে, আর এই যে 40 ইজ ইকুয়াল আমরা 0 লিখতে পারি। ঠিক আছে, মানে আমরা উল্টাই দিলাম একেবারেই। তো এই জিনিসটাকে কিন্তু আমরা এখন অনেকেই কিন্তু বলবো যে ভাইয়া এখানে যেহেতু এক্স এর মান বের করতে হবে, তাহলে কিন্তু আমরা ছোটোবেলায় একটা সূত্র শিখছিলাম, যারা হায়ার ম্যাথে ছিল বিশেষ করে, তারা কিন্তু এই সূত্রটা নর্মালি কিন্তু জানো যে এক্স ইকুয়াল প্লাস মাইনাস বি দেখো তো তোমরা এই সূত্রটা জানো না, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2ac। দেখো তো এইটা কাদের কাদের হায়ার ম্যাথ ছিল একটু জানাও দেখি, তোমাদের এসএসসিতে হায়ার ম্যাথ কাদের কাদের ছিল? যারা হায়ার ম্যাথ ছিল আর কি, তাদের কিন্তু এখন এই যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে তোমরা আসছো, তোমাদের কিন্তু এই ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দেখবে যে অনেকটা হেল্পফুল হবে আর কি তোমাদের এই হায়ার ম্যাথের জন্য। তো তোমাদের হায়ার ম্যাথ কার কার ছিল? দেখি হায়ার ম্যাথ কার কার ছিল। আচ্ছা, যাদের হায়ার ম্যাথ ছিল তারা এখন বলো যে সূত্রটা কি ঠিক আছে নাকি কোনো কিছু হয়েছে? সূত্র কিন্তু ঠিকঠাকই আছে, খালি একটু জায়গায় সমস্যা আছে মনে হয়, বলো। বিজয়, আমার, তারপরে আমান, তারপরে আছো এখানে বাসার, তাহলে বলেন সূত্র ঠিক আছে? প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ঠিক নাই? তাহলে ঠিক কি হবে বলেন, ঠিক কি হবে তাহলে সেটা বলেন।
শুধু একটা জায়গায় কাজ হবে, সেটা হলো ভাইয়া এইখানে আপনি শুধু মাইনাস বি দেন আর এখানে হচ্ছে প্লাস মাইনাস দেন, ঠিক আছে, এতটুকু। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখন আমরা এখানে ভাইয়া এই যে এ আছে, তারপরে বি আছে, তারপরে এই যে সি আছে, এই এবিসি দ্বারা আসলে মূলত কি বোঝায়, এই এবিসি দ্বারা মূলত কি বোঝায়, এই এবিসি দ্বারা মূলত বোঝাচ্ছে যে এই যে এক্স এর সহগ, এই যে এক্স স্কোয়ারের সহগ কিংবা এক্স এর সহগ কিংবা এই ধ্রুবকটাকে বোঝায়। এইটাকে আমরা এ বলবো, এইটাকে আমরা বি বলবো, আর এইটাকে আমরা সি বলবো, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এক্স এর মান বের করতে চাই, তাহলে আমরা এই সূত্রটার সাহায্যে কিন্তু ইজিলি বের করতে পারবো। এখানে দেখো বি এর মান হচ্ছে -10, কত, এখানে বি এর মান -10, তাহলে এখানে আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, +10 প্লাস মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে বি কত ভাইয়া, বি হচ্ছে -10, তাহলে -10 এর উপর স্কোয়ার, তাহলে -4ac। তাহলে এ কত, এ হচ্ছে ভাইয়া এই যে 1, এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে 1 ইন্টু সি কত, সি হচ্ছে 40, তাহলে এই যে 40। তাহলে এখন যদি আমি এখানে নিচে আবার এ লিখি, এ হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1, তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে 100 মাইনাস 4×4=16 ডিভাইডেড বাই হচ্ছে 2। দেখো তাহলে এখানে প্লাস দেওয়ার দরকার নেই বারবার, প্লাস মাইনাস এখানে আমরা কিন্তু একেবারে পাবো কত, -60 ডিভাইডেড বাই 2। দেখো ঠিক আছে কিনা আমাকে একটু জানাবা, সব কিছু বুঝছো কিনা আমাকে বলো, ঠিক আছে। বলো ঠিক আছে। ওকে ক্লিয়ার। বি স্কোয়ার হবে, বি কি হবে, স্কোয়ার হবে, স্কোয়ার মানে কি রে, আচ্ছা আচ্ছা এইবার তোমরা একটা কাজ করো, তোমরা সবাই তোমাদের যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর বের করে এই রুট চাপ দিবা এবং রুটের ভিতরে -60 চাপ দিবা, দেখো কোনো অ্যান্সার পাও কিনা। আমার কাছে ক্যালকুলেটর সামনে চোখে পড়তেছে না কেন জানি, ক্যালকুলেটরটা তোমরা বের করো, আমি দেখাতে পারতেছি না, বাট তোমরা বের করো। তোমরা নর্মালি ক্যালকুলেটরটা বের করে রুট ওভার দাও, তারপরে -60 দিবা, দেখো কোনো অ্যান্সার আসে কিনা, কোনো অ্যান্সার আসে, রুট ওভার -60 কোনো অ্যান্সার আসে, কোনো অ্যান্সার আসে না কিন্তু, ম্যাথ ইরো দেখায় ভাইয়া। রুট ওভার 60 এটা কি সম্ভব আমাকে একটু বলেন তো, আপনারা বুঝাই বলবেন। রুট ওভার যে এই যে দেখেন, রুট ওভার যে -60 দিছি আমি, এটা কি সম্ভব, রুট ওভার -60 এটা কি সম্ভব, আমাকে শুধু বলবেন হ্যাঁ কি না। রুট ওভার -60 এটা কি সম্ভব বলেন। আচ্ছা এখানে যারা না বলতেছো কেন সম্ভব না সেটা বলো, কেন রুটের ভেতরে মাইনাস থাকতে পারে না, কেন থাকতে পারে না বলো দেখি, এটার এক্সপ্লেইনটা আমাকে সুন্দরভাবে একটু দাও দেখি, কে দিতে পারবা আমাকে সুন্দরভাবে একটা সুন্দর এক্সপ্লেইন দাও দেখি কেমন করে পারো দেখি। রুটের মধ্যে মাইনাস অবাস্তব, ওকে রুটের, ওকে হ্যাঁ ভাই জটিল সম্ভব, ক্লাস 10-এ এটাই শিখাইছে, ভেরি গুড, ক্লাস 10-এ এটাই শিখাইছে মানে কি রে, ক্লাস 10-এ তো এই জটিল সংখ্যাই ছিল না। কোন কলেজ থেকে ভাই পাশ করছো ভাই, ইয়া কোন স্কুল থেকে পাশ করছো ভাই, এ হানিফ তুই যদি আরেকবার এই কমেন্ট করিস, তুই যদি আরেকবার কমেন্ট করিস আমার পক্ষ থেকে তোকে আমি আই লাভ ইউ বলে দেব, বুঝে নিস কিন্তু, তোকে বলে দিলাম ঠিক আছে, আরেকবার যখন করছিস তাহলে তোকেও আমার পক্ষ থেকে আই লাভ ইউ, হ্যাঁ থাম থাম, ওরে আই লাভ ইউ করতেছি, দাঁড়াও এই দেখো, ওই ওই কই গেল রে, ওর কমেন্টটা গেল কই, ওই কমেন্ট কি ডিলিট করে ফেললো নাকি রে, আরে খুঁজে পাইতেছি না, পালাবি কই,
থাম থাম। হানিফ তোরে এখন ব্যান করব, বল তুই কি চাস তোর ব্যান করি? তুই যদি ব্যান হোস এখন, তুই কিন্তু আর কোনোদিনও কারিগরি পাঠশালার সাথে ক্লাস করতে পারবি না, কেবল তো এখন প্রথম সেমিস্টার। বল তাড়াতাড়ি বল, আমি কিন্তু এই গেলাম, খালি কমেন্টটা খুঁজে পাওয়া মাত্রই ব্যান কিন্তু। তুই কি কমেন্ট পড়া মানে তোর কমেন্ট পড়বো আমি, তুই এই জন্য ফাজলামো করতেছিস সেটা বল। তোর তোর কমেন্ট পড়ার জন্য তুই কি এইসব ফাজলামো করতেছিস? থাক বললাম না। তাহলে দেখো এটা অবাস্তব মান, কেন অবাস্তব আমি একটু বুঝাই বলি বিষয়টা, অনেকে হয়তো এটা বুঝতেছো না। সো এখানে আমরা একটা বিষয় চিন্তা করো তো, যে এই দেখো ভালো করে এদিকে দেখো, মনে করো যে এক্স এর মান হচ্ছে 2, এক্স এর মান কত 2, তাহলে এক্স এর উপর যদি আমি স্কোয়ার করি তাহলে কত হবে? এখানে স্কোয়ার করলে কত হবে? 2 হবে না? স্কোয়ার করলে কত হবে? 2 2 4 হবে নাকি? 4 হবে না? এই যে এক্স স্কোয়ার 4। এখন মনে কর সাপোজ এই স্কোয়ারটা কিন্তু এইদিকে গিলে, মানে এইদিকে যদি যায় তাহলে এইদিকে গিয়ে কিন্তু এটা রুট হবে। তাহলে যদি রুট হয় এরকম হয়ে, যদি এই স্কোয়ারটা দেখো ভালো করে বুঝো, কিন্তু আমি কিন্তু এই লাইনে কিন্তু কিছু করি নেই, দেখো এই লাইন থেকে এই লাইনে গেছি, এইটা বুঝলে বুঝতে পারবা। এক্স স্কোয়ার থেকে আবার এক্স স্কোয়ারে আসি, কিন্তু এই স্কোয়ারটা আমি চাচ্ছি ওই দিকে পার করে দিতে, এদিকে পার করে দিলাম। কিন্তু এখন যদি আমি কোনোভাবে এখানে একটা মাইনাস দেই, তাই তুমি তো আমাকে জুতা পিটা করবে রে। এটা সম্ভব কোনোদিন? যে ভাই গেলে কি ভুমা অঙ্ক করান? কারণ এক্স স্কোয়ার মানে কি, এক্সের যে মান থাকবে সেটা স্কোয়ার করলে অটোমেটিকলি প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলে অটোমেটিকলি প্লাস হবে, মাইনাসের কোনো অপশনে থাকবে না। বোঝো আমার কথাটা? আমি যখন ধরে নাও সাপোজ এই জিনিসটা যদি মাইনাস থাকতো, মনে করো যে এক্সের মান -2, আমি এক্স স্কোয়ার করে দেবো, তাহলে এক্স এর উপর স্কোয়ার মানে এই -2 এর উপর স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়াল +4 না -4? মাইনাসের ওপর ভাই স্কোয়ার দিলে কি হবে? +4 হবে। তার মানে স্কোয়ার করলে মাইনাসের কোনো অপশনেই আসে না। তাহলে এখানে মাইনাস আসলো, যে এখানে যে মাইনাস আসলো, তাহলে এক্স এর উপর স্কোয়ার করলে যদি মাইনাস নাই আসে, তাহলে আমরা যদি এখানে রুট দেই, কখনো এরকম করে রুট দেই, তাহলে এখানে মাইনাস দেওয়া কি পুরোটাই তো ভাই গাধামো, বা পুরোটাই একদম অবাস্তব জিনিস। অবাস্তব মানে কি? অবাস্তব মানে যেটা কখনো সম্ভব না। আমরা কল্পনা করতে পারি যে হ্যাঁ সম্ভব, কিন্তু এটা সম্ভব না বাস্তবিক পক্ষে। তো প্রথমের দিকে এই সমস্যাগুলোকে খুব একটা বেশি ফোকাস করা হতো না আর কি, যে ঠিক আছে একটা সমস্যা হয়েছে বাদ দেই। কিন্তু মনে করো যে তুমি বসে আসো হঠাৎ করে, বিছনায় বসে আসো বা দৌড়াদৌড়ি করতেছো মাঠের মধ্যে, তো দৌড়াদৌড়ি করতেছো বসে আসো, তবুও তোমার দেখা যায় যে পায়ে একটু ব্যথা করা শুরু করছে, মানে পায়ে ব্যথা। তো প্রথম দিন দৌড়াদৌড়ি করছো, প্রথম দিন বসে আসো, ব্যথা করতেছে, গুরুত্ব দিলে না। কিন্তু এই ব্যথা একদিন না 2 দিন না বারবার হচ্ছে, তখন কি করা দরকার? তখন সেটাখানে ডাক্তার দেখানো দরকার। তো এই ঘটনাটা এখানেও ঘটলো যে একটা সমস্যা একবার না বারবার হচ্ছিল, যার কারণে এখানে একজন ডাক্তারের প্রয়োজন ছিল। ডাক্তার মানে কি? এখানে একজন ম্যাথমেটিশিয়ানের প্রয়োজন। তো ম্যাথমেটিশিয়ান কার্ডালো তখন একটা কাজ করলো যে ঠিক আছে, আপনাদের এই যে বিষয়টা নিয়ে খুব সমস্যা হচ্ছে, তো মাইনাস রুটের ভেতরে, তো আমি এই মাইনাসটারেই একটা নাম দেব। কীরকম নাম দেখেন, আমি একটু বিষয়টা বুঝাই বলি, এগুলো মিশাই দিই। হ্যাঁ, তো তিনি কি করলো দেখেন, তিনি যে কাজটা করলো, তিনি হচ্ছে একটা বিষয় এরকম চিন্তা করলো যে এক্স স্কোয়ার ইকুয়াল ধরে নিলাম, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল ধরে নিলাম 0, এটা একটা সমীকরণ। তো এই সমীকরণে আমি এক্স স্কোয়ার ইকুয়াল লিখলাম -1, তারপর আমি এখানে কি করলাম, এক্স ইকুয়াল √1 দিলাম। তখন মানুষ বললো যে আরে ভাই আপনি তো আবার সেই আগের মতো কাজ করা শুরু করলেন, আবার তো আপনি আগের মতোই ভুল করলেন। তখন কার্ডালো বলতেছে কি, যে আমি একটা কাজ করতে যাচ্ছি, সেটা হলো যে আমি এখানে এই মানটাকে অবাস্তব বলবো এবং এই মানটা দিয়ে আমি একটা আলাদা রাজ্য তৈরি করব।
যেমন ধরো সাপোজ যে আমি একটু কোটটা খুলে নিই রে, গরম লাগতেছিল কেন জানি, শীতকাল চলে গেল, কি যে আবহাওয়ার পরিবর্তন, এবার শীতে আমি দেখতে পারিনি, বুঝছো? এবার তোমরা কি শীত দেখছো? খুব একটা শীত দেখা যায়নি কিন্তু। তো যাই হোক, তো তিনি কি বললো, তিনি বলতেছে যে অবাস্তব নিয়ে একটা জগৎ সাজাবে। যেমন মনে করে যে সাপোজ যে আমাদের যেমন মনুষ্য জাতির একটা জগৎ আছে, জিন জাতির একটা আলাদা জগৎ আছে, তেমনই। তো এখানে তিনি বললো যে আমরা যে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো যে জানি, এগুলো কিন্তু বাস্তব সংখ্যা, বাট এই যে এই জিনিসগুলো এগুলো কিন্তু অবাস্তব সংখ্যা। তো এরকম যতগুলো অবাস্তব মান বের হোক না কেন, সবগুলোকে নিয়ে আমি আলাদা আরেকটা জগৎ তৈরি করব। তখন মানুষ যখন চিন্তা করলো যে আরে বিষয়টা তো অনেক ইন্টারেস্টিং, তখন তিনি কি করলো যে ঠিক আছে, আমি এই যে অবাস্তব জিনিসটা, অর্থাৎ এটার ইংরেজি যদি আমরা নাম খুঁজি তাহলে সেটাকে বলা হয় সাধারণত ইমাজিনারি নাম্বার। এখন কার্ডালো ছিল হচ্ছে কি ইংরেজির ম্যাথমেটিশিয়ান, তাই না? তাহলে কার্ডালো ইংল্যান্ডের ম্যাথমেটিশিয়ান। এখন তিনি যেহেতু ইংলিশে কথা বলে, তো ইমাজিনারি নাম্বার তখন চিন্তা করতেছিল আর কি। তো ইমাজিনারি নাম্বারের যে আই শব্দটা আছে, প্রথম অক্ষর আই, সেই আই শব্দটা দিয়ে তিনি লিখলেন যে আই ইকুয়াল √(-1), যে আমরা একদম 1 থেকে শুরু করতেছি। কারণ আমি যদি এখানে -0 লিখি, এটার তো কোনো ভ্যালু নেই ভাই, এটা তো লিখে লাভ নাই। তো আমি কোথা থেকে শুরু করব? 1 থেকে শুরু করব। তো আমি এই √(-1)টাকে আমি বলবো প্রথম ইমাজিনারি নাম্বার, বা এইটাকে আমি বলবো অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা বলবো, বা কাল্পনিক নাম্বার বলবো, এটার অনেকগুলো নাম আছে। তো তখন কি করলো কার্ডালো, এই যে তোমার আই ইজ ইকুয়াল লিখলো √(-1), যেটা তোমরা তোমাদের বইয়ে এখন যদি বই খোলো, বইয়ে দেখবে যে বিভিন্ন আই আছে, তারপরে ডাব্লু আছে, এগুলো দেখতে পারবো। ডাব্লু তো না, ওটা ওমেগা আর কি। তারপরে কার্ডালো কি করলো যে এটার উপরে যদি আমি এবার স্কোয়ার দিই, তাহলে দেখা যায় এই যে রুটের যে ঝামেলাটা আছে, এই রুটের ঝামেলাটা থাকবে না। কারণ স্কোয়ার করে দিলে এই যে এখানকার রুটটা কি হয়ে যাবে? ভিনিশ হয়ে যাবে না? কারণ স্কোয়ার যদি আমি এখানে করে দিই, তাহলে স্কোয়ার আর রুট কি যাবে? কাটা যাবে। তাহলে স্কোয়ার যদি করে দিই, তাহলে আমি স্কোয়ার রুটটা কেটে দিয়ে আমি -1 লিখতে পারবো। আবার যদি আমি এখানে কিউব করে দিই, তাহলে কিউব করে দিলে আসলে কি ঘটনা ঘটবে? কিউব করে দিলে ভাইয়া এখানে 3টা √(-1) গুণ হবে। তাহলে 3টাকে যদি আমি গুণ করার চেষ্টা করি, তাহলে কত হয় দেখো তো? তাহলে এখানে রুট, আবার এখানে রুট, তাহলে 2টা রুটকে আমি কি লিখতে পারি? 2টা রুটকে আমি এভাবে স্কোয়ার লিখতেই পারি। আর এখানে যে এইটা আছে √(-1), এইটাকে কিন্তু আমি কি লিখতে পারি? আই লিখতে পারি। কারণ এখানে আমি বলেই দিয়েছি যে আই ইজ ইকুয়াল হচ্ছে √(-1). তাহলে এটা কিন্তু একটা সূত্র, মনে রাখবে যে আই এর মান হচ্ছে √(-1). তাহলে আমরা এই যে √(-1) এর মান কত? আই, সেটা বসাই দিলাম, অথবা আই এর মান √(-1). আর এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, স্কোয়ার রুট কাটা, তাহলে কত থাকবে? -1। তাহলে -1 এর সাথে যদি আমি আই গুণ করি, তাহলে কি হবে? -i হবে। তাহলে এটা কার সূত্র পাইলাম আমরা? এটা আমরা i³ এর সূত্র পেলাম। তাহলে এরপরে আমরা i4 এর সূত্রটা একটু বের করার চেষ্টা করি যে কি হয়। তাহলে i4 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? i1 তো না, √(-1). তাহলে কয়টা? 4টা লিখলাম। তাহলে এইটার সাথে এটা গুণ করলে কি হবে? এটার সাথে এটা গুণ করলে ভাইয়া স্কোয়ার হবে। তাহলে আমরা যদি এখন স্কোয়ার করে দেই, দেখো আমি যদি এখন স্কোয়ার করে দেই, তাহলে স্কোয়ার আর রুট কিন্তু কাটা যাবে। হ্যাঁ, স্কোয়ার আর রুট কাটা যাবে। তাহলে স্কোয়ার রুট কাটা যাবে। আবারও এই দুটার সাথে যদি গুণ করে দেই, তাহলে এবার এখানেও স্কোয়ার আসবে। স্কোয়ার রুট কাটা গেল। স্কোয়ার রুট যদি কাটা যায়, তাহলে এখানে -1, আবার এখানেও -1, দুটা -1 গুণ করলে কত হবে? শুধু 1 হবে। তাহলে আমরা এখানে প্রথমে আই এর মান পেয়েছি √(-1). আই স্কোয়ারের মান কি পেলাম আমরা? শুধু -1। i³ এর মান পেলাম আমরা হচ্ছে -i, এবং i4 এর মান পেলাম হচ্ছে i। এই 4টা আমরা সূত্র হিসেবে মনে রাখবো। আমি তোমাদের যে মেধাবৃত্তি পরীক্ষাটা নেব, সেই পরীক্ষায় কিন্তু যে অঙ্কটা দেবো আর কি, বা যে অঙ্কগুলো দেব, সেই অঙ্কগুলোর মধ্যে এই সূত্রগুলো অবশ্যই লাগবে। সো তোমাদের এখন থেকে এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে আর কি। তো আমি সূত্রগুলো এই সাইটে লিখে দিচ্ছি, তোমরা এটা নোট করে নাও। হ্যাঁ, আমি এটা দেখাই দিলাম যে সূত্রগুলো কিভাবে আসলে আসলো, সেটা আমি একটু দেখাই দিলাম। এখন তোমরা এটা নোট করে নাও যে ভাইয়া সূত্র এগুলো। প্রথমে হচ্ছে i √(-1), i স্কোয়ারের মান হচ্ছে -1, i³ এর মান হচ্ছে -i, আর i4 এর মান হচ্ছে কত? 1। তাহলে আশা করি এটা বুঝতে পারছো সবাই। যারা বুঝছো তারা একটু ডান লেখো। যারা বুঝতে পারছো সবাই একটু ডান লেখো। যারা বুঝতে পারছো সবাই একটু ডান লেখো। তোরা দেখি সবাই আমার ভক্ত রে। তো
তোরা তাহলে সবাই আমার রিলসগুলো দেখিস নাকি? তোদের সাথে কেন জানি মজা করার সময় পাচ্ছি না, বুঝছিস? এত ক্লান্ত, এত পরিশ্রম, সারাদিনে পরিশ্রম করতে হয়। আর আমাদের যে পরীক্ষা মানে শেষে হয় না, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোর জন্য মানে একটু যে মানে বিশ্রাম নিয়ে তোমাদের সামনে এনার্জেটিকভাবে আসবো সেটা সময় পাচ্ছি না। সো ইনশাল্লাহ এনার্জেটিকভাবে ইনশাল্লাহ একদিন আসবো, খুবই মজা হবে, খুবই এনজয় হবে ইনশাল্লাহ। একদিন তোমাদের সাথেও, তোমাদেরকে নিয়েও খুব ভালো একটা ফানি রিলস বানানোর ট্রাই করবো, যাতে করে তোরাও বেশি করে ভাইরাল হোস নাকি? ওকে, আশা করি সবাই এগুলো বুঝছো, আশা করি এখানে কোনো সমস্যা নাই। ভাইয়া বোঝেন নাই? আচ্ছা, যারা বোঝেন নাই, একটু কম বুঝছেন, তারা ডিরেক্টলি মনে রাখবেন, কারণ এখানে যে এতটুকু বুঝতেই হবে এমনটার কোনো মানে নেই। তোমরা শুধু এইটা মনে রাখবে যে আই এর মান হচ্ছে এত, আই স্কোয়ার মান এত, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, যারা বোঝো না তারা রেকর্ড দেখে নিও। এত আস্তে আস্তে বললাম, তাও যদি না বোঝো, তার মানে মন কোথায় ছিল? মন কোথায় ছিল রে? দেখো, এখন মনে করো যে এখানে এই কোশ্চিনগুলো থেকে বা এই সূত্রগুলো থেকে কোশ্চিন আসতে পারে এই যে এরকম, যে আই 50 ইজ ইকুয়াল হোয়াট, আই 50 ইজ ইকুয়াল হোয়াট, এই কোশ্চিনটা থাকতে পারে। তো আমরা কিন্তু শুধু আই 4 এর মান পর্যন্তই জানি যে 1, কিন্তু যদি আই 50 দেয়, অনেক বড় নাম্বার দিয়ে দিল, তখন কি হবে? তখন আমরা যে কাজটা করব, তখন আমরা এইটাকে একটু ভাঙ্গাই নেওয়ার চেষ্টা করবো এরকমভাবে। দেখো, আই 50কে আই 48 ইন্টু কি স্কোয়ার লেখা যায় না, কারণ আমরা জানি গুণনের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, যোগ হলে আবার কি 50 হবে না। তো এটা কেন করলাম, কারণ হচ্ছে এই যে আই 4 এর মান আমরা জানি 1, এবং আমরা এমনভাবে এটাকে ভাঙাবো যাতে করে এই যে 48টা আছে, এই 48টা 4-এর কি হয়, গুণিতক হয়, 4-এর কি হয়, গুণিতক হয়। আমি আবার বুঝাই বলি, এখানে 50 আছে, কিন্তু কি আছে, 50 আছে। এই 50টা কিন্তু 4 দ্বারা বিভাজিত না, মানে 4 দ্বারা যদি তুমি ভাগ করো, 4 দ্বারা ভাগ হবে না, কিন্তু পয়েন্ট আসবে। কিন্তু আমি যদি 48কে 4 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়, 4 8 32, 4 1 কে 4, 4 2 8, 4 12 48, তাহলে কত হয়, 12 হয়। কিন্তু এই যে যদি 50 নেই কিংবা 49ও নেই আমি, তবুও কিন্তু 4 দ্বারা বিভাজিত হয় না। তো যেটা দ্বারা বিভাজিত হবে আমরা সেইভাবে কিন্তু ভাঙিয়ে নেব। তাহলে এইটা যদি 4 দ্বারা বিভাজিত হয়, এইটার অর্থ হচ্ছে আই 4 এর মান যদি 1, তাহলে এইটার মানও ওই 1ই হবে, এই 1 বসাই দিলাম। আর আই স্কোয়ারের মান কত ভাইয়া, -1। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে অ্যান্সার কত, -1, এটাই অ্যান্সার। ভাইয়া বুঝি নেই, আরেকটা বুঝিয়ে দিই। দেখো, মনে করো এবার আই 51 আছে, আই কত আছে, 51। তাহলে এইটাকে যদি আমি ভাঙাই, তাহলে কত লেখা যায়? আচ্ছা, আই 51 বাদ দিও, আর একটু অন্য কিছু দেই। কত দিলাম, আই 99। আচ্ছা, আই 99 লিখছি তখন করে দিই। আই 99টা বিভাজিত কার দ্বারা হবে, দেখো তো, আই কিউবের দ্বারা কি বিভাজিত হয় না? আই কিউবের দ্বারা বিভাজিত হয় না? আই কিউবের দ্বারা কিন্তু ওটা বিভাজিত হয়, কারণ আমি যদি 99কে 3 দ্বারা কি করি, ভাগ করি, তাহলে কত পাবো আমি, দেখো তো, এখানে 3 3 9, আবার 3 3 9, কত আছে, 33 আছে। তার মানে আমি কিন্তু একটা কাজ করতে পারতাম, যে আই 3 তার উপর কিন্তু আমি একটা 33 এভাবে দিতে পারতাম। এটা একটু ক্লিয়ার করেই লিখে দেই। যেমন এখানে কিন্তু আমি লিখতে পারতাম কত, আই 4 তার উপর লিখতে পারতাম কত, পাওয়ার 12 ইন্টু আই স্কোয়ার। বোঝো নাই? আই 48 যেটা আছে সেটাকে আমি এভাবে ভাঙাতে পারি না, আমি এখানে আই 4 লিখছি এবং তার উপরে 12 যদি দেই, তাহলে 4 12 কত হয়, 48 হয়। আর আমি এইটা নিচে কেন লিখলাম আই 4টা, কারণ হচ্ছে আমি আই 4 এর মানটা জানি, যার কারণে আই 4টা নিচে আর 12টা উপরে। এখানেও বিষয়টা দেখো, যে আই কিউবটা আমি নিচে লিখলাম এবং এই 3 এর সাথে 33 গুণ করলে কত হয়, 99, যার কারণে আই কিউবটা নিচে আর আই 33টা কোথায়, উপরে আছে। তো এখন এই যে আই কিউবটা আছে, এই আই কিউবের মান কত, মাইনাস আই, তাহলে এই যে মাইনাস আই দিলাম, ঠিক আছে। এই মাইনাস আই কিন্তু এটার অ্যান্সার হবে। কেন? কারণ হচ্ছে যে দেখো, যে আই কিউব, এই যে আই কিউবের মান কত, মাইনাস কত, আই না? তাহলে মাইনাস আই একেবারে বিভাজিত হয়েছে, যার কারণে এটার অ্যান্সার একেবারে কত হবে, মাইনাস আই হবে। আর যেমন এইটা একেবারে বিভাজিত হয়েছে, যার কারণে এইটার পুরার মান কত হবে, আমি যদি ধরে নিই, তাহলে কত, -1, সরি 1,
ইন্টু হচ্ছে আই স্কোয়ার। কিরে আমি কি প্রথমে ভুল লিখছিলাম নাকি রে? আমি কি এইটা লিখছিলাম নাকি? আমি কি এইটা লিখছিলাম? তাহলে মানে ভুল লিখছিলাম। দেখ এখন ঠিক লিখছি। i4 এর মান কত? 1। i4 এর মান কত? 1। তাহলে এখানে অ্যান্সার হবে কি আই স্কোয়ার। ঠিক আছে, এখন ঠিক আছে। তখন ভুল লিখছিলাম, আমি জানি না কমেন্ট করছো কিনা। বাট আমি যদি দেখো আরেকটা বিষয় দেখো, যে যদি তুমি এই আই স্কোয়ারটা আছে এই আই স্কোয়ার দিয়েও করতে চাইতা তবুও কিন্তু হইতো। এমনটা না যে হবে না, আই স্কোয়ার দিয়ে করলেও কিন্তু হইতো। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিয়ে করবা, হবে অঙ্কটা। এখন আরেকটা উদাহরণ দেবো, যেমন মনে করো আই 100, আই কত 100, এইটার অ্যান্সার কেমন হবে? তাহলে আই 100টা কত দ্বারা বিভাজিত হয়? 4 দ্বারা বিভাজিত হয়। তাহলে আই 100 যদি 4 দ্বারা বিভাজিত হয় তাহলে আমরা একেবারে এটার অ্যান্সার কত লিখে দেবো? 1 লিখে দেবো। ক্লিয়ার? যেটা দ্বারা বিভাজিত হবে আমরা এখানে যেগুলো মান জানি সেগুলো মান ডিরেক্টলি বসাই দেবো এখানে। তাহলে এখানে কিন্তু আমার প্রথমে একটু ভুল হয়েছিল। দেখো i4 এর মান কিন্তু 1। আমি মনে হয় -1 প্রথমে বসাইছিলাম। ওকে, তোমরা যদি এইটা বুঝে থাকো তাহলে তোমরা আমাকে একটা করে দিবে, এখন বর্তমানে সময়ে একটা করে দাও। সেটা হলো যে বেশি বড় না দিলাম না, তোমরা হচ্ছে আমাকে 103 এইটা করে দিবা। আই এর উপর 103 এইটা করে দাও। এইটার অ্যান্সার কত হবে বলো? এইটা কত হবে বলো? আই 103 কত হবে এটা বলে দাও। অভি -1। ওকে, ওকে ভেরি ফাস্ট অভি। ওকে, বাকিরা কি অ্যান্সার একটু বলো দেখি। অভির সাথে মেলে কি তোমাদের বাকিদের? ওকে, তো এখানে তোমরা অনেকেই অ্যান্সার দিয়ে ফেলছে। এক একজনের অ্যান্সার কেন জানি এক এক রকম আসছে। সো ওকে, এক একজনের অ্যান্সার এক এক রকম। -i ভাই। ওকে, তাহলে আমরা একটু দেখার ট্রাই করি। হ্যাঁ, 100 কত 3, 100 কত 3, তাই না? তো 103 যদি হয়, আমি একটু যদি চিন্তা করি, তাহলে 103, তাই না? তো 103কে আমরা যদি এভাবে চিন্তা করি, 100 ইন্টু
আই কিউব আছে না, আই কিউব আছে। তাহলে এখন এই 100টা যদি আমি চিন্তা করি এখন, তাহলে 100টার উপর মানে আই এর উপর 100, তাহলে এটা 4 দ্বারা বিভাজিত না, তাহলে 4 দ্বারা কিন্তু বিভাজিত। তাহলে 4 দ্বারা যদি এটা বিভাজিত হয়, দেখো এই যে 4 তার উপর হলো 25, তাহলে এই যে i4 আই কিউবের মানটা তো আমরা জানি -1, তো এই যে i4, এই i4 এর মান হচ্ছে 1 তার উপর 25 ইন্টু হচ্ছে আবার মাইনাস কত 1, তাহলে i4 এর উপর 25 হোক আর 25,000 হোক, আই এর আরে কি বলতেছে, আই এর উপর 25 হোক কিংবা 25,000 হোক, 1 এর উপর 25 হোক কিংবা 25,000 হোক, ওই 1ই হবে। আর এই 1 এর সাথে আবার -1 গুণ করলে কত হবে, হ্যাঁ এখানে অনেকেই -i কেন বের করছেন, অনেকেই দেখলাম -i বের করছেন। বলেন আমি জানি না কে ভুল করছে কে ঠিক করছে, বাট এখন এইটা দেখো, এটা যার ঠিক আছে তাদের হয়েছে আর কি। তো এইটা কার কার হয়েছে একটু জানাও দেখি আমাকে, এইটা কার কার হয়েছে আমাকে একটু জানাও। আচ্ছা তোমাদের একটা বিষয় আমি মজার একটা কাজ দেখাই দিই, দেখো এই যে আমি এইটাকে আরেকভাবে অন্যভাবে সমাধান করাই দিই। তোমরা কেন জানি অনেকে -i লিখছো, -i তো আচ্ছা -i কি রে ভাই, আমি কি ভুল টুল লিখতেছি নাকি, সেটাই তো দেখতেছি, মাথা মুতে গেছে মনে হয়। দেখো এই যে তাইলে আই কিউবের মান হচ্ছে -i, তাহলে এটা ঠিক আছে। তাহলে এবার আসো যে আমি এইটাকে একটু অন্যভাবে করার ট্রাই করি, যে অন্যভাবে এটা হয় কি না। দেখি যে আমি যদি এটাকে একটু দেখি তো 103, এইটাকে আমি আই এর ওপর 102 করলাম, এটাও কিন্তু হয়। আবার আই এর ওপর কোনো কিছুই দিলাম না, শুধু আই, ঠিক আছে। তাহলে এইটা দেখো, এই জিনিসটা একটু দেখো, আমার ভুল হয়েছে, ঠিক আছে। এইটার মান আই হবে এবং এখানে আই, এইটা অ্যান্সার। তো আমরা এইভাবেও করতে পারি, -i মিলাতে পারি, আবার এইটার মাধ্যমে কিন্তু -i মিলাতে পারি, কারণ এখানেও কিন্তু আমি কোনো কিছু ভুল লিখিনি। আমি এখানেও 103কে 102 ইন্টু হচ্ছে আই লিখতেই পারবো, কারণ এই 102 আর এখানে কিন্তু মনে মনে উপরে একটা 1 আছে, তাহলে 3 হয়। তাহলে 102কে আমরা কিন্তু লিখতে পারতাম কীভাবে, দেখো তো আই এর উপর স্কোয়ার ইন্টু কত 51 না, তার উপর 51 না, তাহলে 51 দুগুণ কত হয় 102। তাহলে আই স্কোয়ারের মান কত ভাই, আই স্কোয়ারের মান হচ্ছে -1, তার উপর কত দিলাম 51 দিলাম। আর এই যে আই এর মান কত, আই এর মান আমরা কোনো কিছু বসালাম না, আই এর মান আপাতত মনে করো কোনো কিছু বসানোর দরকার নাই, আই যা আছে তাই থাক, ঠিক আছে। আই এর মান বসানোর দরকার নেই, যেমন মনে করো তুমি এখানে চাইলে আই এর মানটা বসাই দিতে পারো, কত √1 তো বসানোর কোনো দরকার নাই, তুমি এভাবেই রাখো। তো আমি এখানে আইটাকেও ওভাবে রাখলাম। এখন আমরা কিন্তু জানি যে কোনো পাওয়ার যদি বিজোড় হয় এবং সেটা যদি মাইনাস হয়, এটার যদি ভিত্তিক, তাহলে সেই মাইনাস কি থাকবে, মাইনাসে থাকবে। তাহলে এটার পাওয়ার 51 বিজোড়, তাহলে এখানে কি হবে -1ই থাকবে। তাহলে এই -1-এর সাথে এই যদি আইটা গুণ করি, তাহলে কি হবে, দিন শেষে আবার কত হবে, -i হবে না। তার মানে টোটাল বিষয়টা কি বুঝলা, করার নিয়মটা আসলে কি, করার নিয়মটা হচ্ছে তুমি যে কোনোভাবেই করো না কেন সেটাকে তুমি এইভাবে আস্তে আস্তে ভাঙাবা। ভাঙানোর নিয়মটা কি দেখো, আমি এখানে 102 লিখছি, 102টাকে এমনভাবে ভাঙাবা যাতে করে তুমি এমন একটার মান জানো, যেমন মনে করো আই স্কোয়ারের মান জানো। এখানে দেখো আমি কি করছি, 100টাকে এমনভাবে ভাঙাইছি যাতে করে আমি i4 এর মানটা জানি, i4 লিখছি তার উপরে 25 লিখছি। আবার এখানে আই স্কোয়ার লিখছি তার উপরে 51 লিখছি, আই স্কোয়ারের মান জানি কত -1, এখানে -1 বসাইছি। আবার এখানে i4 এর মান জানি 1, এটা বসাইছি, ঠিক আছে। আবার এখানে আই কিউবের মান জানি কত -i, সেটা আমি বসাইছি এখানে। আর এখানে আই এর মান বসানোর কোনো দরকার নেই। তো আশা করি মনে হয় যে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে তোমরা আরেকটা করো, একটা অনেকেই এটা ভুল করছো, তোমরা হচ্ছে এইটা একটু করে দাও দেখি। এইটা করে দাও, আই তার উপর হচ্ছে 205, এইটা করে দাও। আশা করি এখন সবাই এটা করতে পারবা।
দেখো I 205 বলেন কত অ্যান্সার? প্রথম অ্যান্সার কে দিছে? প্রথম অ্যান্সার আই। ওকে, শারমিন প্রথম অ্যান্সার দিছে, তারপরে পাউল, তারপরে হচ্ছে ইফতেখার, তারপরে হচ্ছে মুনির, তারপরে সোহাগ। ওকে, ভেরি গুড। ওকে, তারপরে সামিউল, ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আশা করি এটা সবাই তোমরা পারবা এখন। আশা করি এখানে আর কারোর কোনো প্রবলেম হবে না বা হওয়ার কোনো কথা নেই। যেভাবে শিখাইছি আশা করি এভাবেই করবা। আচ্ছা, এখন মনে করো সাপোজ যে এই এর উপর যদি এরকম ছোট সংখ্যা না থেকে মনে করো যে বিশাল বড় একটা নাম্বার থাকলো, এখন কি করবা? এরকম যদি বিশাল বড় একটা মান থাকে, এখন এই যদি এরকম অঙ্ক দেই মেধাবৃত্তি পরীক্ষায়, তখন তোমরা যেটা করবা, এই লাস্টের দুটা ডিজিট দিয়ে কাজ করবা। লাস্টের দুটা ডিজিট কি আছে? 32। এই 32টাকে নিয়ে তুমি কাজ করবা। তাহলে আমি যদি 32টাকে নিয়েই কাজ করি শুধু, তাহলে এই 32টা তাহলে এভাবে বিভাজিত করি, তাহলে একেবারে বিভাজিত করি, তাহলে 32টা, তাহলে 4 আষ্টে কত হয়? 32। তাহলে 4 আষ্টে 32, তাহলে 4 আষ্টে 32, তাহলে 1 এর উপর 8 মানে কত? অ্যান্সার 1। তার মানে এই পুরোটার অ্যান্সার কত? 1। এভাবে করবা। ক্লিয়ার? আশা করি এই সকল যদি ম্যাথ দেই তাহলে কারো কোনো প্রবলেম হবে না বা হওয়ার কথা না। তাহলে এবার আসো পরের ধাপে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে এককের ঘনমূল। এককের কি শিখবো আমরা? ঘনমূল। এই কোশ্চিনটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, এককের ঘনমূল। এককের ঘনমূল, এককের ঘনমূল, এই কোশ্চিনটা কি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। এইটা তোমাদের হচ্ছে বইয়ে দেখবা, যাদের বই কিনে ফেলছো অলরেডি, তোমরা বই বের করলেই দেখতে পারবে যে এককের ঘনমূল কিন্তু মোটামুটি 3টি। কয়টি? 3টি হয়ে থাকে এককের ঘনমূল। যে কোনো বই হতে পারে, তোমাদের হক বই বা টেকনিক্যাল বই, ঠিক আছে? সো আমি যদি তোমাদেরকে একটু দেখাই দিই, দেখো এই যে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এককের যে ঘনমূল কয়টি, দেখছো কতবার বোর্ডে আসছে? তো এককের ঘনমূল এই যে 3টি, দেখছো? 1, তারপরে এই যে 2টা, মোট 3টি। আচ্ছা, তাহলে এখন আমরা এইটা শিখবো যে আসলে এই যে 3টা আসলো এককের ঘনমূল, এটা কেমনে আসলো। এখন তার আগে বুঝতে হবে যে ঘনমূলটা কি ভাইয়া, তার আগে কি বুঝতে হবে? ঘনমূলটা কি, ঠিক আছে? সো ঘনমূলটা কি সেটা আমরা এখন বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু সবাই বর্গমূল বুঝি, বর্গমূল বুঝি না। বর্গমূল বলতে কি বোঝায়? যেমন মনে করো যে 2 এর উপর রুট, এটাকে বলা হয় বর্গমূল, কিংবা 4 এর উপর রুট, এটাকে বলা হয় বর্গমূল। ঠিক তেমনই যখন তুমি ঘনমূল করবা, তখন এই রুটের ভেতরে জাস্ট একটা কিউব হবে। রুটের ভেতরে কি হবে? একটা কিউব হবে। এই যে রুটের ভেতরে একটা কিউব হবে। যখন চতুর্থ মূল হবে তখন এই যে এই রুটের ভেতরে একটা 4 হবে। যখন পঞ্চম মূল হবে তখন রুটের ভেতরে একটা 5 হবে। আবার যখন ষষ্ঠ মূল হবে তখন কি হবে? এমনটা হবে। বোঝা গেছে? তাহলে একটা বিষয় দেখো তো, যে আমরা এই যে বর্গমূলের যদি চিন্তা করি, বর্গমূলটা আমরা পাই কোথা থেকে? যেমন মনে করো এইটা, তাহলে বর্গমূলটা পাচ্ছি হলো আমরা এই স্কোয়ার থেকে, অর্থাৎ এই এক্স স্কোয়ারকে যদি আমরা এদিকে রুট করে দেই তাহলে আমরা এইটাকে বলে থাকি কি? এইটাকে আমরা বলে থাকি বর্গমূল। তাহলে ঘনমূল কোনটাকে বলবো আমরা? ঘনমূল তাহলে ভাই অবশ্যই আমরা এই যে যদি 3 এর উপর কিউব থাকে আর এখানে যদি 2 থাকে, তাহলে আমরা যদি এই কিউবটাকে এই সাইডে পার করাই দেই, আমরা এইটার নামই দেব হচ্ছে ঘনমূল। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে ঘনমূল কি? তাহলে আমি যদি তোমাদের এখানে লিখি যে এককের ঘনমূল কিংবা এককের পঞ্চম মূল, তাহলে তোমাদের কিন্তু
ইজিলি বুঝে নিতে হবে যে ঘনমূল মানে ভাইয়া বোঝাতে যাচ্ছে যে এক্স এর উপর কিউব ইজ ইকুয়াল হচ্ছে কত 1, এক্স এর উপর কিউব ইজ ইকুয়াল কত বোঝাচ্ছি আমি 1 বোঝাচ্ছি। আর তুমি চাইলে এইটাকে এই যে এইভাবে লিখতে পারো, তাহলে এইটার নামে কি, এই যে এইটার নামই হচ্ছে এককের কি মূল, ঘনমূল। তাহলে এই এককের ঘনমূলটাই আমাদের হচ্ছে বের করতে হবে বা বের করা শিখতে হবে আর কি। তো চলো বের করি। তাহলে আমরা একটা কাজ করি যে যদি এককের ঘনমূল, মনে করো কোশ্চিন তো দেওয়া থাকবে এরকম না, কোশ্চিন দেওয়া থাকবে ডিরেক্ট হচ্ছে এই যে এরকম, অর্থাৎ এই যে ঘনমূলটা দেওয়া থাকবে শুধু এরকম। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে উভয় দিকে কিউব করতে হবে, উভয় দিকে কি করতে হবে, কিউব করতে হবে। যেমনটা দেখো যে যদি এক্স ইকুয়াল √2 থাকে তাহলে আমরা কি করি, রুটটাকে ভিনিশ করার জন্য, রুটটাকে কি করার জন্য, রুটটাকে ভিনিশ করার জন্য আমরা উভয় দিকে স্কোয়ার করে দিই, এই যে স্কোয়ার করে দিই, তাহলে রুটটা কি হয়ে যায়, ভিনিশ হয়ে যায়। ঠিক তেমনই এই যে ঘনমূলটা আছে, এই ঘনমূলটাকে ভিনিশ করতে গেলে আমাকে কি করতে হবে, উভয় দিকে এই যে ঘন করতে হবে। মজার বিষয় না, সহজ বিষয়। কিন্তু যদি চতুর্থ মূল থাকতো, মনে করো এখানে চতুর্থ মূল আছে, তাহলে চতুর্থ মূলটাকে আমি যদি ফিনিশ করতে চাই তাহলে উভয় দিকে এখানে আমাকে 4 করতে হবে, আবার এখানেও আমাকে 4 করতে হবে, তাহলে 4 করলেই অটোমেটিকলি এটা কাটা যাবে। ক্লিয়ার? যেমনটা দেখো এখানে যদি আমি স্কোয়ার করি অটোমেটিকলি রুটটা কাটা যায়, ঠিক তেমনই এখানেও বিষয়টা সেম। ওকে, তাহলে এবার আসো, এবার এই যে 1টা আছে, উভয় দিকে কিউব করার পর এই যে 1টা আছে, সেই 1টাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, 1টাকে আমি কোথায় নিয়ে আসলাম, এই সাইডে নিয়ে আসলাম। ইজ ইকুয়াল কত লেখা যায়, 0 লেখা যায়। এখন এই 1 এর উপর কি একটা মনে মনে কিউব দেওয়া যায় না, কিউব কিন্তু দেওয়া যায়। তাহলে আমরা কিন্তু ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম, a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ারের সূত্র। এটা কিন্তু ঘনমূলের সূত্র আর কি, বাস ঘনমূল তো না, মিডিল টার্মের সূত্র আর কি। তো এই মিডিল টার্মের সূত্রটা আমরা এখানেও অ্যাপ্লাই করব। তাহলে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এ বি বলতে এক্স ইন্টু 1, তাহলে এক্স ইন্টু 1 বলতে এক্স, তারপরে আছে কি প্লাস 1 এর উপর স্কোয়ার, মানে বি এর উপর স্কোয়ার, শুধু 1ই হবে। অ্যান্সার কি, ইজ ইকুয়াল 0। তাহলে আমরা এখন লিখতে পারি না যে হয় যে এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল 0, আবার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল কত, আবার 0। তাহলে এই যে এক্স এর মানটা আমরা এখান থেকে কত পাচ্ছি, 1 পাচ্ছি না। আবার এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে এক্স এর মান আমরা 2টা পাবো, তাহলে আমরা এখান থেকে কত পাইছি, 1 পাইছি। আবার আমরা এখান থেকে কিন্তু আরও 2টা মান বের করতে পারবো। তাহলে এককের ঘনমূল কয়টা, 3টা, মনে থাকবে এককের ঘনমূল কয়টা, 3টা। আমরা এই দেখো একটা অলরেডি বের করে ফেলছি 1, তাহলে এখন আরও বের করতে হবে কয়টা, 2টা বের করতে হবে। তাহলে এতদূর পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। এতদূর পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও। ভাই তুমি কি দেখতেছো না যে আমি ক্লাসে আসি, তাহলে কোন হিসেবে ফোনটা দিচ্ছ? ওরা একটু অপেক্ষা করতে বলো, যদি কারো কোনো সমস্যা হয় ওদেরকে অপেক্ষা করতে বলবা, যে নীরব ভাই ফ্রি হলে আমি নীরব ভাইকে ফোন দেবো। সো এতটুকু বুঝছো কিনা একটু জানাও। সবাই বুঝছো এতটুকু? ওকে, তাহলে এরপরে আসো, এরপরে আমরা একটু আগে বের করা শিখছি না যে এক্স এর মান কি করে বের করতে হয় যদি এরকম থাকে মিডিল টার্ম টাইপে। তো আমরা কিন্তু সূত্রটা লিখে দিয়েছিলাম যে যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা এগুলো আপাতত বিষয় এগুলো লাগবে না, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, এক্স মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস এ। তাহলে এখানে আমরা যদি এক্স এর মানটা এখন বের করতে চাই তাহলে এক্স ইকুয়াল কি লেখা যায়, এখানে বি বলতে এই যে 1কে বোঝানো হচ্ছে, তাহলে এখানে এ বলতে এই 1টাকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা একটু মানগুলো বসাই দিই, তাহলে -1 এই যে বি এর মান 1 বসাই দিলাম, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে এই যে 1 এর উপর স্কোয়ার বোঝাচ্ছে, এর মানও 1, সির মানও কত 1, এখানে সবগুলোই মোটামুটি দেখাচ্ছে কত 1 করে। দেখো এক্স স্কোয়ারের সহগ 1, এক্সের সহগও 1, তাহলে নিচে কত হবে 2 × 1।
তাহলে এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পাবো, একেবারে মাইনাস কত 3 না, -3 পাবো না। তাহলে এটাই অ্যান্সার, এটাই কি অ্যান্সার। তাহলে আমরা কয়টা বের করলাম, এককের ঘনমূল 3টা, এখানে একটা, আবার এখানে কিন্তু 2টা আছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কয়টা আছে, 2টা আছে। এখানে দেখো x, অতএব x ইকুয়াল আমরা একটা লিখতে পারবো -1 প্লাস √ এইটা, এবং আরও একটা লিখতে পারবো আমরা যে x ইকুয়াল -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 2। দুটো না, প্লাস আছে আবার মাইনাস আছে। তাহলে দেখো এই হলো 3টা মান, ঠিক আছে। এই 3টা মান সবাই মুখস্থ করে রাখবা, এই 3টা মান কি করে রাখবা, মুখস্থ করে রাখবা। এই 3টা মান পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 100%, 100-এ 100। এটা ধরে নাও যে সাপোজ যদি মিড টার্মে না আসে তাহলে ফাইনালে আসবে, আর ফাইনালে না আসলে মিড টার্মে। এই যে এককের ঘনমূল এই যে 3টা, ঠিক আছে, মিড টার্ম অথবা কি ফাইনালে আসবে। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় বলে দেই, তোমরা এখানে বইয়ে দেখো তো, এখানে কিন্তু এই যে এখানে কিন্তু মাইনাস নাই, মানে -3 হওয়ার কথা ছিল, বাট মাইনাসটা নাই। এখানেও দেখো মাইনাস নেই, কিন্তু এখানে কি আছে, আই আছে। তাহলে আইটা কই থেকে আসলো ভাইয়া, আইটা একটু দেখাই দিই। এখানে দুভাবে থাকতে পারে, হ্যাঁ, যে তোমার আইও থাকতে পারে অথবা মাইনাস হিসেবেও থাকতে পারে। তুমি একটু দেখো, লক্ষ্য করে দেখো যে আমি উপরে বিষয়টা তাহলে মিশাই দেই এইটা। দেখো তুমি একটু লক্ষ্য করে দেখো যে -1 প্লাস -1 প্লাস এই যে এখানে √ কত 3 আছে। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারতাম না, কি কাজ ভাইয়া, যে আমি এখানে এই যে দেখো তোমার -1টাকে আলাদা করলাম, আবার এই যে √3টাকে আমি আলাদা করলাম। করা যাবে কি না বলো, এখানে এই যে -√3টা আছে না, এখান থেকে আমি -1 একটা নিতে পারি, আলাদা করলাম, আবার 3টাকে আমি আলাদা করলাম। তাহলে আলাদা করলে যেটা হবে, এইটার পরিবর্তে আমরা কত লিখতে পারবো, আই লিখতে পারবো না। তাহলে আই √3 ডিভাইডেড বাই 2। এই জন্য সাধারণত বইয়ে কি আছে, আই আছে। তোমরা যদি এভাবেও লেখো কোনো সমস্যা নেই। তাহলে এখানেও ওই সেম কাজটাই করবা। তাহলে এখানেও কি করবা, এখানেও তোমরা হচ্ছে x ইকুয়াল লিখতে পারবা কত, -1 মাইনাস আই √3 ডিভাইডেড বাই কত 2। তাহলে এই হলো এককের ঘনমূল কয়টা, 3টা। তো এখন এই এককের ঘনমূল দিয়ে আমরা কিছু কাজ করব। কি কাজ, আমরা এখানে প্রথমে বর্গ করব, তারপরে গুণ করব, তারপরে যোগ করব। এই 3টা কাজ করব আমরা। কয়টা কাজ, 3টা কাজ করে দেখবো যে আসলে কি ঘটনাটা ঘটে। তোমরা নির্ণায়ক করে আসছো, নির্ণায়কের কিন্তু আমি মান নির্ণয় করা শিখেছি, রাইট। তবে একটা মান নির্ণয় ছিল ব্যতিক্রমী, সেটা এখনো শিখাইনি। তো সেটা আশা করি তোমাদের অনেকেরই কোশ্চিন হওয়ার কথা ছিল যে ভাইয়া এই ম্যাথটা কেমনে হবে। আমি একটু ম্যাথটা আপনাদেরকে দেখাই দিই। দেখেন আপনাদেরকে আমি একটা ম্যাথ দেখাই। আমি আবারও নির্ণায়কে চলে যাচ্ছি, কারণ যেহেতু প্রশ্ন প্যাটার্ন আমি বলে দিয়েছি নির্ণায়ক ম্যাট্রিক্স জটিল সংখ্যার উপরে হবে, তাহলে আমরা যাওয়া আশা করতেই পারি ভাইয়া, কোনো সমস্যা নাই। দেখেন এই যে পাইছি, দেখেন তো আপনারা এই কোশ্চেনটা একটু, তাহলে এইটাও আমার লাগবে না, হ্যাঁ এগুলো আর এখন লাগবে না, এগুলো আপনারা পরবর্তীতে নোট করে নেবেন। এই এককের ঘনমূল কিন্তু আপনাদের এই যে মানগুলো যে বের করে দেখালাম, এটা কিন্তু সংক্ষিপ্ত আসে, হ্যাঁ অতি সংক্ষিপ্তে শুধু উত্তরগুলো লিখে দিতে হয়, আর সংক্ষিপ্তে পুরোটাই করতে হয়, ঠিক আছে। তাহলে এখন আসো যে এখানে 1 ওমেগা 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 স্কোয়ার কত 1, তারপরে মনে হয় এখানে কি আছে ওমেগা স্কোয়ার 1 ওমেগা। দেখো তো তোমরা এই অঙ্কগুলো তোমাদের বইয়ে দেখছিলে কিনা, 1 ওমেগা, হ্যাঁ তারপরে আবার ওমেগা, তারপরে হচ্ছে ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা, এই অঙ্কগুলো তোমরা দেখছিলা। এই অঙ্কগুলো তারপরে হচ্ছে একটাই ওমেগার অঙ্ক, আরও তো ওমেগার অঙ্ক ছিল। যেমন হচ্ছে আরেকটা দেখাচ্ছি, এই যে এরকম ওমেগা স্কোয়ার, এই যে অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো হচ্ছে টোটালি আমাদের এই জটিল সংখ্যার অঙ্ক। অর্থাৎ এই যে দেখো আমি এখানে কি করছি, আমি এখানে হচ্ছে এককের ঘনমূল যে এই যে এইটা ব্যতীত বাকি যে দুইটা বের করছি, এগুলো কিন্তু অবাস্তব, এইটা বাস্তব, কারণ কি এটা একটা সংখ্যা, বাট এইটা রুটের ভিতরে মাইনাস আছে, এটা কিন্তু একটা অবাস্তব। তাহলে এই অবাস্তবগুলোর মানে কিন্তু ওমেগা,
আর এটার মান হবে ওমেগা স্কোয়ার, সেটা একটু পরে আমি প্রমাণ করাই দেবো। এটার মান কি ওমেগা, এটার মান কি হবে ওমেগা স্কোয়ার। মনে রাখবো তোমার ডিপ্লোমার স্টুডেন্ট এইচএসসির বাচ্চা কাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় যে এইটা মানে কি আর এইটা মানে কি, ওরা কিন্তু বলে দিবে যে এটা মানে ওমেগা, এটা মানে ওমেগা স্কোয়ার। কিন্তু ডিপ্লোমার বাচ্চা কাচ্চাকে জিজ্ঞেস করলে বলতে পারবে না যে এটা মানে কি এটা মানে কি। তো তোমরা যারা আমার ক্লাস করার সৌভাগ্য হয়েছে তাদেরকে বলে দেই, তোমরা মনে রাখবা যে এইটা মানে ওমেগা, এটা মানে ওমেগা স্কোয়ার, কিংবা এইটা মানে ওমেগা, এটা মানে ওমেগা স্কোয়ার, যে কোনো একটা মনে থাকবে, এটা কথা যেন মনে থাকে। তাহলে এবার আসো, তাহলে ভাইয়া ঠিক আছে আমরা বুঝলাম যে ওইটা ওমেগা, ওইটা পরে প্রমাণ করে দিয়েন। আপাতত এই জিনিসটা যদি আপনি পরীক্ষায় দেন তাহলে আমরা এটাকে কীভাবে সলভ করব। তো এইটাকে সলভ করার জন্য সাধারণত আমাদের দুটা সূত্র মনে রাখতে হয়। কয়টা সূত্র? দুইটা সূত্র মনে রাখতে হয়। তো দেখো দুইটা সূত্র কি কি। একটা সূত্র হচ্ছে ওমেগা কিউব ইজ ইকুয়াল তোমার হচ্ছে 1, আরেকটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল 0। এই দুটা সূত্র আমি প্রমাণও ইনশাল্লাহ একটু পরেই দেখাই দেবো। তো প্রমাণগুলো দেখাই দেবো, ততক্ষণ একটু ধৈর্য সহকারে থাকতে হবে। হ্যাঁ, তো আমরা যদি এই ম্যাথটাকে একটু সলভ করার ট্রাই করি, দেখো এই ম্যাথটাকে যদি একটু সলভ করার কি করি ট্রাই করি, তাহলে কীভাবে সলভ করতে পারি। আমরা এখানে দেখতেছি কয়টা আছে, 3টা কলাম 3টে সারি। তো আমরা এই কলামের মানগুলোকে যদি যোগ করে দিই সবগুলোকে, দেখো তাহলে আমরা এইটা পাবো না, মানে এগুলো সবগুলোকে আমি যোগ করে দিলাম। তাহলে আমার কলাম কয়টা হইলো? একটা। কিন্তু তাহলে বাকি যে কলাম দুইটা থাকবে সেই দুইটাতে এরকম সিম্পলি করে দিবা। আবার সেমভাবে এগুলো সবগুলোকে কি করবা? যোগ করে দিবা। তাহলে বাকি কি থাকবে? ওমেগা স্কোয়ার 1। তাহলে আবার এই সবগুলোকে যোগ করে দিবে, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার 1 ওমেগা। বোঝো নাই নাকি? আমি আবার বুঝাই বলি। এইটা হচ্ছে নির্ণায়কের একটা বৈশিষ্ট্য, যারা নির্ণায়ক করে আসছো আর কি। তো নির্ণায়কের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে যে আমরা এখানে যে 3টা কলাম আছে, 1টা 2টা 3টা, এই 3টা কলামকে আমরা যোগ করে দিতে পারি। তাহলে যোগ করে দিলে আমার এইটা হয়। তাহলে তো আরও ভাইয়া 2টা কলাম থাকবে, তাহলে সেই 2টা কলামে আমি বাকি যে কলামের মানগুলো আছে সেই কলামের মানগুলো বসাই দিচ্ছি। আমি এখানেও যোগ করছি, আমি নিচেও যোগ করছি। তাহলে এইটার মান কত? এটার মান কত? 0। এটার মানও কত? 0। এটার মানও কত? 0। তার মানে অ্যান্সার টোটালি কত? 0। অ্যান্সার টোটালি কত? 0। মনে থাকবে? তাহলে দেখো এইটার মানও 0, এটার মানও 0, এটার মানও 0। তাহলে অ্যান্সার কত হলো? 0। তাহলে এর পরের লাইনটা তোমরা জাস্ট খালি লিখে দিবা যে ইজ ইকুয়াল 0 0 0। এগুলো লিখলেও হয়, না লিখলেও তোমরা যদি একেবারে 0 লিখতে তাও হইতো, কারণ স্যার এটা বুঝে নিবে। ঠিক আছে, ইজ ইকুয়াল কত? অ্যান্সার হচ্ছে আমার 0। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, তোমাদের বই এটা ফালতুভাবে করছে। দেখো আমি সাধারণত বই খুব একটা ফলো করি না, বইয়ে এক একভাবে দেওয়া থাকে, এক একভাবে করে। এই দেখো বইয়ের মতো করে করছে। হ্যাঁ, বাট আমরা আমাদের মতো করে সলভ করছি। ওকে, তুমি চাইলে বইয়ের মতো করে করতে পারো, কোনো সমস্যা নেই। আর তুমি চাইলে আমার মতো করেও করতে পারো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার আমরা হচ্ছে এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা তো সলভ করলাম, আমরা হচ্ছে এবার এই প্রথমের ম্যাথটা একটু দেখার ট্রাই করি। হ্যাঁ, প্রথমের ম্যাথটা কেমন সলভ হবে একটু দেখি। তাহলে প্রথমের ম্যাথটা কিন্তু মিলবে না, আগের ম্যাথটা যদিও বা মিলছে, প্রথমের ম্যাথটা কিন্তু মিলবে না। কারণ কি? এই দেখো 3টাকে যোগ করলে এমন হয়, আর এই 3টাকে যোগ করলে এই যে এমন হয়। আবার এই 3টাকে যোগ করলে নিচের 3টাকে যোগ করলে 1 ওমেগা স্কোয়ার হয়। তাহলে এখানে এই যে ওমেগা স্কোয়ার, আর এখানে 1, এখানে 1, আর এখানে ওমেগা। সিম্পলি কাজ করতেছি। দেখো আমি এইটাকে যোগ করে দিচ্ছি টোটালি। তাহলে এই টোটালি যদি যোগ করে দেই তাহলে কি হবে? যেমনটা হবে না। আবার এইটাকে যদি টোটালি যোগ করে দেই তাহলে কি হবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার। আবার এইটাকে টোটালি যোগ করে দিলে এটা হবে। কিন্তু এগুলোকে যোগ টোগ করে দিলে আমি কয়টা পাইছি? একটা পাইছি কলাম। তাহলে বাকি যে পরবর্তী 2টা কলাম থাকবে, 2টা কেন বলতেছি? কারণ এখানে কলাম কয়টা? 1টা 2টা 3টা। তাহলে একটা কলাম আমি লিখছি, তাহলে বাকি যে 2টা কলাম আছে সেই 2টা কলাম আমাকে এভাবে লিখে দিতে হবে। তাহলে এখন আমরা সূত্র কি জানি? এখানে তাহলে ওমেগা কত হবে? 2 ওমেগা। আর এখানে তো যা আছে তাই থাকবে। সূত্র জানি যে এইটার মান কত? 0। আবার এইটার মানও কত? 0। আর এখানে যা আছে তাই ওমেগা। তাহলে এখন আমরা যদি এখন নির্ণায়কের মান নির্ণয় করার স্টাইলে অঙ্কটা করতে যাই, তাহলে এখন আমরা কি লিখতে পারি? দেখো তো, এখন আমরা লিখতে পারি যে ভাইয়া আমরা যদি এই সাইড দিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস 2 ওমেগা। তাহলে আমি যদি এইটাকে নিছি, হ্যাঁ, তাহলে এইটা বাদ যাবে, আবার এইটা বাদ যাবে। তাহলে কি থাকবে? ওমেগা 1 1 ওমেগা। তাহলে ওমেগা 1 1 ওমেগা। তাহলে এখন আমি যদি আড়াআড়ি গুণ করি, তাহলে আড়াআড়ি গুণ করলে কি হবে? ওমেগা স্কোয়ার মাইনাস কত হবে? ওমেগা। কি এটা হবে না? আর এখানে 0 নেওয়ার দরকার আছে?
জিরো কি নেওয়ার দরকার আছে? জিরো কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ যদি তুমি জিরো নাও, এবার যদি -0 নাও, তাহলে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তো ভাই জিরো, তো জিরো টোটালি নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট শুধু আমরা এইটা নিলাম, এইটা নিয়ে আমরা এই বরাবর মান বাদ দেবো, এই বরাবর মান বাদ দেবো। তাহলে এখানে যে মানগুলো থাকবে সেই মানগুলোকে আমি এখানে বসাই দিচ্ছি। তাহলে ওমেগা ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার, আর সূত্রের একটা মাইনাস এবং 1 আর 1 গুণ করলে 1। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এবার আসো যে পরিশেষে দেখো যে আমি যদি এখন গুণ করে দিই, আর গুণ করে দিই, আর গুণ করলে কি হচ্ছে দেখো তো। তাহলে এইটার সাথে এটা গুণ করলাম, দেখি কি হয়। 1 সাথে এটা গুণ করলে ওমেগা স্কোয়ার -1, আবার এইটার সাথে এটা গুণ করলে হচ্ছে কত, +2 ওমেগা কিউব মাইনাস হচ্ছে 2 ওমেগা। দেখো তো ঠিক আছে, 1 সাথে প্রথমে আমরা এইটা গুণ করলাম, এইটা হবে, আবার 2 ওমেগার সাথে আমরা ওমেগা স্কোয়ার এবং -1 গুণ করছি, তাহলে 2 ওমেগা কিউব মাইনাস 2 ওমেগা। তাহলে এখানে দেখো আমরা বলেছিলাম কিন্তু যে এই যে ওমেগা কিউব এটার মান কত, 1। তাহলে এটার মান যদি 1 হয় তাহলে কত হবে, 1 মাইনাস কত, 2 ওমেগা। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি হলো এখান থেকে পাচ্ছি হলো কত, বিয়োগ টিয়োগ যদি করি আর কি, তাহলে বিয়োগ করলে পাচ্ছি অ্যান্সারটা কত দেওয়া আছে সেটা একটু দেখে নেই। আচ্ছা এখানে অঙ্কটা তুলতে ভুল করলাম নাকি রে, আচ্ছা এখানে তুলতে ভুল করছি একটা, সেটা হলো দেখো এই যে দেখো এই জায়গাতে হচ্ছে ওমেগা কি আছে, স্কোয়ার আছে না, আমি কি দিছি শুধু ওমেগা দিছি না, তাহলে এই জায়গায় তুলতে ভুল হয়েছে, যার কারণে এরকম উল্টাপাল্টা লাগতেছে। তো যদি তুলতে ভুল হয় ভাইয়া ঠিক আছে, তাহলে আপনি এখানে একটা স্কোয়ার দিয়ে দেন, ওকে ফাইন। তাহলে আপনার এখানেও কিন্তু স্কোয়ার হবে, রাইট, এখানেও কি হবে, স্কোয়ার হবে। তাহলে এইটা বাদ, তাহলে এখানেও কি হবে, স্কোয়ার হবে, ওকে ফাইন। তাহলে ভাই এইখানে স্কোয়ার আর এই ওমেগাটা গুণ করলে কত হবে, এই যে কিউব হবে। তাহলে এবার কিন্তু আর বেশি পেঁচাতে হবে না বা বেশি গুণ করতে হবে না, কেন? কারণ এই যে ওমেগা কিউবের মানটা কত, 1, ওমেগা কিউবের মানটা হচ্ছে 1 -1, এইটার পুরো মানটা কত, 0, যার কারণে এই জিরোর সাথে আমি যদি এটা গুণ করি টোটাল এইটার অ্যান্সারও 0 হবে। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু তুলতে ভুল হয়েছিল, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা হবে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে যদি এরকম ওমেগা টাইপের কোনো নির্ণায়কের মান দেয় আশা করি তোমরা সেটা সলভ করতে পারবা। ঠিক আছে, ওকে ক্লিয়ার? বুঝছো কিনা একটু জানাও দেখি, সবাই বুঝছো কিনা একটু জানাও, ওকে বুঝছো কিনা জানাও। তোমরা যারা যদি দেখো যে ভুল হয়েছে এবং যারা কমেন্ট করো যে ভাইয়া ওমেগা স্কোয়ার হবে, ওমেগা কিউব হবে, তাদের বলতে হবে যে ভাইয়া তারা হচ্ছে খুবই মনোযোগী। কারণ দেখা যায় আমার এখানে দেখতে ভুল হতে পারে, দেখার ভুল হওয়ার কারণে আমি দিতে পারি। এখন যারা দেখতেছে যে ভাইয়া মানে এখানে হচ্ছে কি হিউম্যান সেন্সটা দেখো, আমি এখানে মনে করো যে স্কোয়ার ছিল, আমি কিন্তু স্কোয়ার না দিয়ে এখানে কি দিচ্ছি, শুধু এটা দিচ্ছি। এখন যার হিউম্যান সেন্স ভালো এবং যে এগুলো পারে ভালো, সে কিন্তু চিন্তা করবে যে ভাইয়া কিন্তু এরপরে ওমেগা এখানে কি লিখবে, স্কোয়ার লিখবে। আর যে মনে করো অমনোযোগী, সে বুঝতেই পারতেছে না যে এখানে ভুল কোথায়, সে এখানে ভুল কোথায় বুঝতে পারতেছে না। তাহলে অমনোযোগী আর মনোযোগীর মধ্যে কিন্তু এখানে পার্থক্যটা খুঁজে পাওয়া যায়। তো তোমাদের একটু মনোযোগী হতে হবে, যারা এই যে ভুল বের করতেছে তারা কিন্তু ভালো মনোযোগী। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে বুঝতে পারলে এবারে আমরা হচ্ছে একটু প্রমাণ করার ট্রাই করি যে ওমেগা কিউবের মান কেন 1 হবে ভাইয়া, এবং কেন আমরা হচ্ছে 1 + ওমেগা স্কোয়ার = 0 প্রমাণ করব, তাই না? তাহলে আমি কি বলছি বলতো, আমি বলছি যে আমাদের যে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমরা হচ্ছে কি করব, বর্গ করব, বর্গ, তারপরে গুণ, আচ্ছা গুণটা আগে করি, তারপরে হচ্ছে যোগ করব। হ্যাঁ, এই তিনটা কাজ করব। তো আসো যে কোনো একটাকে বর্গ করি, কোনটাকে বর্গ করব বলো, এইটাকে বর্গ করি। হ্যাঁ, এই যে এইটাকে আমি নিলাম, এটাকে আমি কি করব, বর্গ। তাহলে বর্গ করলে কি হবে ভাইয়া, এটার উপর স্কোয়ার, 2 দুগুণে কত, 4। তাহলে এবার আসো, তাহলে এইটার উপর স্কোয়ার মানে কত, -1 স্কোয়ার প্লাস 2ab, a ইন্টু কত, b, প্লাস হচ্ছে b স্কোয়ার মানে কি √3 উপর স্কোয়ার, ডিভাইডেড বাই কত হবে, যা আছে তাই। বুঝো নাই? এখানে a + b হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করছি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস
বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি হবে 1, তাহলে এখানে যদি গুণ করে দেই তাহলে কত হবে -2√3 প্লাস হবে কত 3 ডিভাইডেড বাই কত 4 হবে না। তাহলে এখানে 3 আর 1 যোগ করলে কত হবে 4 মাইনাস কত 2√3 ডিভাইডেড বাই কত 4। তাহলে আমি যদি এখন এখানে একটু ক্যালকুলেশন করি, কি ক্যালকুলেশন বাই 2 কমন নেই, 2 কমন নিলে এখানে থাকে কত 2 মাইনাস কত √3, তাই না। আচ্ছা এই যে এর ভেতরে যে মাইনাস ছিল মাইনাসটা গেল কই রে, দেখছিস রুটের ভেতরে মাইনাস হওয়া। অনেকে হয়তো কমেন্ট করছে যে ভাইয়া রুটের ভেতরে মাইনাস দাও, ভেরি গুড ভাই, আমি এখনো কমেন্ট চেক করিনি। সো স্কোয়ার রুট কাটা গেলে কত হবে এখানে -3 হবে। তাহলে মাইনাস যদি 3 হয় তাহলে -3 আর হচ্ছে 1, তাহলে কত হবে এখন এক কথায় বলা যায় ভাইয়া -2। আমি এটাকে একটু ভালো করে লিখে দিই উপরে, এটা বেশি বড় হয়ে যাচ্ছে, ছোটো করে লিখে দাও। তাহলে এখানে হবে -1 প্লাস প্লাস তো হবে না -2√-3 মাইনাস কত 3, তাহলে মাইনাস কত হবে এখানেও 3 হবে ডিভাইডেড বাই 4 হবে। এখন ঠিক আছে না, দেখো তো। তাহলে এইটা এ এটা বি, তাহলে a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, তাহলে এখন এই যে মাইনাস এই যে 1 আর এই যে -3 এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে -2 এইটা ডিভাইডেড বাই 4। তাহলে এবার আসলে 2 কমন নিই, হ্যাঁ। তাহলে 2 যদি আমি কমন নিই তাহলে দেখো তো কী থাকে এখানে -1 এইটা ডিভাইডেড বাই হচ্ছে কত 4। আমি যদি এখন কাটাকাটি করি 2 আর 2, তোমার সমস্যা আছে? দেখো 2 কমন নিচ্ছি, ঠিক আছে তো নাকি? 2 কমন নিলে -1 -2 যেহেতু কমন নিচ্ছে তাহলে -3। তাহলে 2 যদি কাটাকাটি করলে তাহলে এখানে কত থাকবে 2। তুমি একটু তাকাই দেখো যে এইটা আর এইটা জমজ ভাই নাকি, দুটোই সেম না? -1 মাইনাস মাইনাস √-3 2 2। তার মানে কি যে আমি এইটারে বর্গ করলাম পাইলাম এইটা, ম্যাজিক জিনিসটা ম্যাজিক। কিন্তু আবার তুমি দেখো যদি তুমি এইটাকেও বর্গ করতা, যদি তুমি এই যে এইটাকে তুমি বাসায় ট্রাই করবা, বাসায় তোমার ট্রাই করবা যে তুমি যদি এইটাকেও বর্গ করো, এটারে বর্গ করবা, তুমি কিন্তু এই যে এইটা পাবা, মানে একটাকে বর্গ করলে আরেকটা পাওয়া যায়। সো এইটা একটা কিন্তু ম্যাজিক্যাল জিনিস। ওকে, সো আমরা যদি ভাই এইটাই হয় যে আমি যদি একটাকে বর্গ করে আরেকটা পাই, তাহলে দেখো তো আমার মনে করো সাপোজ এইটারে আমি এক্স নাম বাদ দিলাম, এটাকে আমি ওমেগা নাম দিলাম। কি নাম দিলাম? এটাকে আমি ওমেগা নাম দিলাম, এটা নামে ওমেগা। তাহলে এইটাকে আমি কি করছি ভাই স্কোয়ার করছেন, তাহলে আমি এখানে কি দেবো স্কোয়ার দেবো। তাহলে আমি এইটাকে স্কোয়ার করছি মানে কি ওমেগার উপর স্কোয়ার। তাহলে ওমেগার উপর স্কোয়ার মানে কি আসতেছে আমার এই যে রেজাল্ট আসতেছে, তার মানে কি এই রেজাল্টটা ইকুয়াল আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? যার কারণে আমরা বলতেছি যে একটা যদি ওমেগা হয় আরেকটা হবে ওমেগা স্কোয়ার। বোঝেন নাই অনেকে এখনো? আপনারা শুধু এইটা বলেন যে স্কোয়ার করলে এইটা হয়, এটা হয় কি না? এইটাকে স্কোয়ার করলে এইটা হয়? হ্যাঁ ভাইয়া হয়তো। তাহলে এইটার নাম কি? এটার নাম ভাইয়া ওমেগা। তাহলে ওমেগাকে স্কোয়ার করলে কি হয়? এইটা হয়। তাহলে এটার নাম কি হবে? ওমেগা স্কোয়ার। তাহলে আমরা এটা বুঝলাম যে ভাইয়া এইটার নাম ওমেগা, এটার নাম হচ্ছে ওমেগা স্কোয়ার। কিংবা এইটাকে যদি বর্গ করি বা এটাকে যদি ওমেগা ধরি তাহলে এটা ওমেগা স্কোয়ার হবে। তাহলে এইবার আমরা বর্গ করার পর এবার আমরা একটু গুণ করে দেখি যে গুণ করে আসলে কি হয়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বুঝলাম যে আমাদের এই যে প্রথমটা এইটার নাম হচ্ছে ওমেগা, হ্যাঁ এইটার নাম হচ্ছে ওমেগা, আর এইটার নাম কি ওমেগা স্কোয়ার, রাইট? ওকে, তাহলে একটু গুণ করে দেখি কি হয়। 2 2 4 আমরা যদি এভাবে গুণ করি, দেখো তো এটা বোঝো কিনা সবাই? ভাই এটা কি হলো? এইটাকে তুমি এ ধরো, এটাকে তুমি বি ধরো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো আমরা সূত্র জানি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ওই সূত্রটাই আমি অ্যাপ্লাই করছি এখানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যদি আমি কাটাকাটি করি বা ইয়া করি আর কি, তাহলে এখানে আসবে কত 1, আর এখানে আসবে কত তোমার স্কোয়ার রুট কাটা গেলে -3, কিন্তু এখানে কত আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে 3 হবে না, +3 হবে না। দেখো
এখানে 1-এর উপর স্কোয়ার করলে শুধু 1, আর মাইনাস আছে মাইনাস থাকবে, কিন্তু এই স্কোয়ার রুট কাটা গেলে কি -3 না, তাহলে মাইনাস আর এবার মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি +3, তাহলে অ্যান্সার কত 4/4, কত অ্যান্সার 1 না। তাহলে আমরা কিন্তু বললাম যে এইটার নাম ওমেগা আর এইটার নাম ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কত হয় ওমেগা কিউব, তাহলে আমরা ওমেগা কিউবের মান কত পাইলাম, এই যে 1 পাইলাম। তাহলে আমরা ওমেগা তৈরি করলাম, ওমেগা কই থেকে আসলো আমরা সেটা তৈরি করলাম, সেই তৈরি করা থেকে আমরা প্রথম সূত্রটা প্রমাণ করলাম যে ওমেগা কিউব ইজ ইকুয়াল 1। এই যে যদি তুমি কখনো ডুয়েটের পরীক্ষায় যাও, ডুয়েটের পরীক্ষায় কিন্তু এই সকল প্রমাণ দিয়ে থাকে সাধারণত, মানে দিয়ে দেয় আর কি। তো ডুয়েটের পরীক্ষার জন্য আসলে এগুলো ইম্পর্টেন্ট আর কি, এই প্রমাণগুলো। আমাদের বইয়ে সাধারণত এই প্রমাণগুলো খুব একটা আসে না, তাও তোমাদের বেসিকগুলো যাতে করে ক্লিয়ার হয়, আমি কিন্তু প্রত্যেকবারই আমি স্টুডেন্টকে ওই দুর্বলভাবে পড়াই না, আমি বেসিক ক্লিয়ার করে দিয়েই পড়াই প্রত্যেকটা ক্লাসে, যেন তারা পরবর্তীতে যদি ভালো কোনো জায়গায় যেতে চায় কোনো যেন অসুবিধা না হয়। তো সবাই বুঝছো কিনা একটু আমাকে ডান লিখবা, কমেন্টে ডান লেখো সবাই। সবাই কমেন্টে একটু ডান লেখো তো, সবাই বুঝছো কিনা। বাইরে কিন্তু আজকের আবহাওয়াটা না একটু বাহ, এর সর্বনাশ, বাইরে তো সুন্দর বাতাস বইতেছে বুঝছো। সো আমার পাশেই জানলা, মনে হচ্ছে যে বসন্তকাল আসছে। এবার শীতটা কেন জানি খুব একটা উপভোগ করলাম না। উপভোগ তো ভাই থাক, ভালো কথা, ভালো ওটা কথা না বলি, গোসল টোসল তো করি না এমনিতে, যত দ্রুত সম্ভব চলে যাক। এই যে দেখো অসুস্থ হয়ে যাচ্ছি একটুতে কথা বলতেই, ক্লান্ত ক্লান্ত লাগতেছে। ওকে ডান, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আসো, হ্যাঁ এরপরে আসো। তাহলে এবার আমরা যোগ করার ট্রাই করবো। এবার কি করবো আমরা যোগ করবো, হ্যাঁ যোগ করে দেখি কি হয়। তাহলে আমরা এবার এই যে দেখো যোগ করি এইটাকে, এইটা যোগ এইটা। এবং শোনো আমি বলি, এখানে তোমরা যারা ভিডিওটা এই যে ফার্স্ট টাইম দেখলা লাইভে, তারা কিন্তু যখন ভিডিওটা আবার দেখবা, যখন তুমি প্র্যাকটিস করতে যাবা, তখন দেখবে যে তোমার ওই বিষয়টা মানে খুবই খুবই ভালো হয়ে গেছে, ওই অধ্যায়টা সম্পর্কে ধারণা তোমার। আর যে মনে করো যে এই যে আসলো লাইভে, ঘুরে দেখলো, ঘুরে গেল, আজকে করবো না কালকে করবো, সে কিন্তু তোমার থেকে একটু হলেও পিছিয়ে থাকবে, এটা বলে দিলাম আমি। তোমরা যারা এই যে এখানে লাইভগুলো দেখতেছো, তোমরা ভাবতেছো ভাইয়া আমরা তো মনে হয় কেবল প্রথম অধ্যায় করা শুরু করলাম, হ্যাঁ, কিন্তু তোমরা বিলিভ করো যারা অফলাইনে পড়ে আমাদের কাছে, তাদের প্রায় মিড টার্মের বই শেষ। এই তোমরা 19 তারিখে কলেজে গিয়ে ক্লাস শুরু করবা, আর ওরা 19 তারিখে আমার এখানে মিড টার্ম পরীক্ষা দেবে কোচিং সেন্টারে। তাহলে চিন্তা করো। তাহলে যাই হোক যোগ করি, লসাগু কত 2 না ভাইয়া 4 নাকি, মাইর খাবি, লসাগু কত 2। তাহলে 2 যদি হয় তাহলে এখানে কত হবে -1 প্লাস √3 -1 মাইনাস এইটা, কাটাকাটি যায় না, এইটা কাটাকাটি যায়। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি কত হয় রে ভাই, ভাইয়া -2, আর এখানে কত ভাইয়া 2, তাহলে কাটাকাটি করলে কত হবে -1। 5 সেকেন্ড ভাবো ঠিক আছে কিনা, ভাবা শেষ, সব কিছু ঠিকঠাক আছে। ওকে 2 নিলাম, তাহলে 2 2 কাটা, -1 প্লাস কাটাকাটি করলাম, তাহলে -1 -1 -2 1। তাহলে এটার নাম কি হ্যাঁ ওমেগা, প্লাস এটার নাম কি ওমেগা স্কোয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর এখানে অ্যান্সার কত -1। তাহলে দেখো, তাহলে আমি কি এখন লিখতে পারি না যে ওমেগা স্কোয়ার এই যে 1টাকে এই সাইডে আনি প্লাস ইজ ইকুয়াল 0, লিখতে পারবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল -1, -1টাকে এই সাইডে আনলে কি হয়ে যাবে +1 ইজ ইকুয়াল 0, দেখা যাবে? জি ভাইয়া যাবে, ওই যে সূত্র। তাহলে আমরা অতএব 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল কি শিখলাম 0। তাহলে আমি দুটো সূত্রের প্রুফটা করে দিলাম, এই দুটো সূত্র প্রুফ দিয়েই মোটামুটি এই বই শেষ, মানে এই দুটো সূত্রই, আর কোনো সূত্র বইয়ে অ্যাকচুয়ালি নেই। ঠিক আছে, যা সূত্র সব প্রমাণ আমি দেখাই দিছি। ওকে ফাইন, দেখো সবাই বুঝতে আশা করি। মাথার উপর দিয়ে গেল ডান, ঠিকই আছে।
ক্লাসে প্রথম থেকে না থাকলে যা হয় আর কি। শেষ তো আজকে আর আমরা বেশি দূর না যাই, আমরা নেক্সটে আরেকটা ক্লাস নেব ইনশাল্লাহ। ওই ক্লাসে আমরা পরবর্তী অংশ করব। তো সবাই বলো যে এটা বুঝছো কিনা। সো আজকে তোমরা কি কি শিখলা বলো। আজকে কিন্তু অনেক কিছুই শিখলা। জটিল সংখ্যা সম্পর্কে মোটামুটি ভালো ধারণা তোমরা অর্জন করে ফেলছো। এখন শুধু ম্যাথ যাবো খসাখস করে ফেলবো, আর কোনো ঝামেলা নাই। কিন্তু যারা এই যে বেসিকটা জানবা না, হ্যাঁ, যারা এই যে বেসিক ক্লাস জানবা না বা করবা না, তারা কিন্তু হুট করে দেখো, আমি কিন্তু চাইলে এই যে 1 ঘন্টার ক্লাসটা নিলাম বেসিকের উপর, এটা কিন্তু চাইলে নাও নিতে পারতাম। আমি কিন্তু ডিরেক্ট তোমাকে বলতাম যে দেখো এই যে 2টা সূত্র, এই যে একটা সূত্র, এই যে একটা সূত্র, তোমাকে কিন্তু পলিটেকনিক এভাবে পড়াবে ভাই, এগুলো কিন্তু দিবে না। তোমাকে দিবে হচ্ছে 2টা সূত্র, এইটা সূত্র দিবে, এইটা সূত্র দিবে এবং আইয়ের সূত্রগুলো দিবে। দেওয়ার পর অঙ্কে চলে যাবে, অঙ্ক তুমি ভালোই পারবে, সমস্যা নেই। কিন্তু ওই যে বললাম, যখন তুমি গাজীপুরে যাবা, ডুয়েট অ্যাডমিশনে যাবা, যে কোনো ভালো জায়গায় যাবা, অবশ্যই তোমাকে এগুলোই লাগবে আগে। বেসিক ক্লিয়ার ছাড়া সম্ভব না। তো যার কারণে আসলে আমি স্টুডেন্টকে এইভাবেই পড়াই, ঠিক আছে। তো ক্লাস কেমন লাগলো একটু জানাবা। কোনো ডাউট থাকলে অবশ্যই সেটা বলবা, হ্যাঁ। আর যারা ভর্তি হতে চাচ্ছ ফার্স্ট সেমিস্টারে, অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করবে www.karigoripathshala.com। ওকে, ওকে। আগের ক্লাসটা মেবি ডিলিট হয়ে গেছে রে, তোমাদের আগের ক্লাসটা আবার নিতে হবে, আমাকে আবার কষ্ট করে আবার নিতে হবে। সো 4 অধ্যায়টা শেষ করে আমরা হচ্ছে আবার 2 অধ্যায়টা শুরু করবো, এখন সমস্যা নেই। যেহেতু পরীক্ষা এখন অনেক দেরি আছে, কয়দিন, 20 তারিখ পর্যন্ত আছে পরীক্ষার ডেট, হ্যাঁ। সো 20 তারিখ পর্যন্ত আমরা ক্লাস নেব, ওকে। তারিখ কিন্তু মনে রাখবো 20 তারিখ, তাহলে তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, বুঝছো। আরও কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে বলতে পারো, এক্সট্রা কোনো বিষয়ে কোশ্চিন আছে কিনা বলো। ক্লাসটা সেরা হয়েছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল ভাইয়া, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ক্লাসটা, থ্যাংক ইউ। ক্লাস অবশ্যই, আমার ক্লাস তোমরা অবশ্যই অন্য ক্লাসে চাই মানে ব্যতিক্রমী পাবাই, ডিপ্লোমা সেক্টরে অন্ততপক্ষে। আর যদি ব্যতিক্রমী না পাও ভাই, আমাকে এসে তারপরে এসে বলিও যে ভাই না, ব্যতিক্রমী পাচ্ছি না। আমার ক্লাসটা মাস্ট বি তোমরা ব্যতিক্রমী পাবে। কারণ কি জানো, কারণ আমাকে যারা চেনে তারা অনেকেই চেনে যে আমি ডিপ্লোমার স্টুডেন্ট, আমি মনে হয় ডিপ্লোমার টিচারের কাছেই শিখছি বা শিখে আমি এভাবে তোমাদেরকে পড়াচ্ছি। কিন্তু ভাই এটা সত্য রং একটা কথা, আমার সম্পর্কে আপনাদের অনেকের ধারণাই নেই। আমি কখনোই ডিপ্লোমার টিচারের কাছে এই যে জেনারেল নলেজ, যেগুলো ম্যাথ বলো কিংবা ফিজিক্স বলো, শিখে আসি না এখানে। আমি টোটালি এখানে ইন্টারমিডিয়েটের সিলেবাস কমপ্লিট করে আমি আপনাদেরকে পড়াচ্ছি। আমি যখন প্রথম সেমিস্টার আপনাদের মতো ছিলাম, তখন আমি যেটা করতাম, আমি কিন্তু ডিরেক্টলি সার্চ করা শুরু করতাম ইন্টারমিডিয়েটের যে ম্যাথ, জটিল সংখ্যা করতাম ইন্টারমিডিয়েটের পুরো। দেখা যায় যে তোমার ওদের জটিল সংখ্যার অনেক বড় বড় লেকচার ছিল, হ্যাঁ। তো ওই পুরো লেকচারটা আমি শেষ করছি, তোমার ত্রিকোণমিতির পুরো লেকচার শেষ করছি, ক্যালকুলাসের পুরো লেকচারগুলো শেষ করছিলাম। কথা বুঝছো নাকি বোঝো নাই? যার কারণে আমার ক্লাসগুলো অন্যান্য টিচারের তুলনায় একটু ব্যতিক্রমী হয়ে থাকে ডিপ্লোমার, বুঝছো এখন কথা। এবং আমি কিন্তু রিসেন্টলি তোমাদের ডুয়েট অ্যাডমিশনে একটা কোর্স লঞ্চ করছিলাম, কোর্সটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল যে ভাই তুমি তো ডিপ্লোমার স্টুডেন্ট, কেমনে পাবা, এই যে কেমনে পাবা, ওটা ভাবতেছে আমি ডিপ্লোমার ছাত্র। ডিপ্লোমার ছাত্ররা কী শিখছে, ডিপ্লোমার টিচাররা তো কম করায়, কিন্তু ওরা হয়তো ভাবেই নাই যে আমি আসলে ওইদিকে এসএসসি সিলেবাস কমপ্লিট আমার। তো এই হলো বিষয় ভাই, মানুষকে বাইরে থেকে আসলে জাজমেন্ট করা পসিবল না, আমিও তোমাদেরকে জাজমেন্ট করতে পারবো না, ঠিক আছে। তো বাধ্য হয়ে সমালোচনার মুখে পড়ে কিন্তু আসলে বাধ্য হয়ে কি করবো, আর ওই ডুয়েটের কোর্সটা আমাকে বন্ধ করে দিতে হয়েছে। তবে হ্যাঁ, আমি 1 বছর পর ইনশাল্লাহ আবার ওই কোর্সটা চালু করব, যদি সুযোগ দেয় আল্লাহ আমাকে ডুয়েটে পড়ার, তো অবশ্যই আমি ওই 99 টাকাতেই চালু করব। অনেকেই বিশ্বাসই করে না যে 99 টাকায় কেন কোর্স চালু করতেছো। আমার মানে ওটার পড়ানোর এতটা আগ্রহ ওই ডুয়েটের কোর্সটা, কারণ আছে অনেক ভাই। ডুয়েটের কোর্স, ডুয়েট অ্যাডমিশনের জার্নিটা আমি জানি ইমোশনাল জার্নি। ওই ইমোশনাল জার্নিটাতে আমি মানে স্টুডেন্টকে ওই টাকায় যদি কোর্সটা তাদেরকে এত সুন্দরভাবে কমপ্লিট করে দিই যে সে যদি মনে করে যে চান্স পায়, সে কিন্তু আমাকে তার মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ করে রাখবে। আমি কিন্তু টিচার, অ্যাজ এ টিচার হিসাবে একজন স্টুডেন্টকে যতটুকু দেওয়া দরকার ততটুকু দেওয়ার ট্রাই করি, বুঝছো। এবং মনে করো যে তোমরা এই যে যারা স্টুডেন্ট আছো, তোমরা আমাকে কিন্তু অনেকেই মেসেজ করো, প্রচুর মেসেজ করো ভাই সারাদিন। তোমরা হয়তো ভাবতে পারো যে ভাই আপনি আমাদের মেসেজের রিপ্লাইগুলো দেন না। ভাই তুমি বিলিভ করো ভাই, তোমাদের মেসেজ এত পরিমাণে, আমি কিন্তু কারো মেসেজ দেখার সময় পাই না। আমি সকালে ঘুম থেকে উঠি আমি অফলাইনে পড়াইতে যাই,
অফলাইনে পড়াই হলো মনে করো 12টা পর্যন্ত, 12টা থেকে আবার একটার সময় বাসায় আসি, বাসায় এসে একটু খাওয়া দাওয়া করেই আবার দৌড় লাগাই হচ্ছে কলেজে গেলাম, কলেজে গিয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলাম, আবার দেওয়ার পর সন্ধ্যায় বাসায় আসলাম, আসার পর একটু অফিসে চক্কর মারলাম, অফিসের কাজ শেষ করে আবার তোমাদের এখানে একটু ক্লাস নিতে আসলাম। এখন আবার আমি তোমাদের ক্লাস শেষে আবার ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে অনেকেই ভর্তি হয়েছে, পেন্ডিং আছে, সো ওয়েবসাইটের পেন্ডিংটা আমাকে ঠিক করতে হবে। সেই হলো আমার জীবন, বুঝছো? সো জীবনটা খুবই অতটাও সহজ না যতটা আমরা সহজ ভাবতেছি অনেকেই, ঠিক আছে? আমি যে পরিমাণে পরিশ্রম করে, যে পরিমাণে তোমাদেরকে নিয়ে পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছি, বা কারিগরি পাঠশালা তোমাদের এই জায়গায় দাঁড়িয়ে আসছে অল্প কয়েকদিনের মধ্যে এমন জনপ্রিয়তা অর্জন করছে। এই পরিশ্রম দিয়ে ভাই আমি চাইলে ভাই মানে যদি আমি এই পরিশ্রম করি তাহলে এই পরিশ্রম দিয়ে আমি যে কোনো বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলো তো পাস করতে মানে টিকে যাইতাম ভাই। কারণ যে পরিশ্রম করি নাই আমি এখানে, সেটা ভাই বোঝাতে পারবো না। আমি এই পরিশ্রম করে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম, এমন অসুস্থ হয়ে পড়ছিলাম যে আমার কিডনিতে প্রবলেম হওয়া শুরু করছিল, জানো? আমি 6 থেকে 7 ঘন্টা ক্লাস নিতাম দাঁড়িয়ে। সে এত পরিশ্রম করা হয়েছিল তোমাদের জন্য, এবং ওই ক্লাসগুলো পেইড না, ওই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি ছিল, মানে টোটালি ফ্রি। এমনটা না যে ভাই আপনি টাকার জন্য করছেন, না, টোটালি জিনিসটা ফ্রি। আমি মানুষের জন্য ফ্রিলি কাজ করছি এবং আমি কাজ করে যাবো ইনশাল্লাহ। তোমাদের জন্য অবশ্যই কাজ করতে হবে। আমি ডিপ্লোমা সেক্টরে এমএমএ আসিনি, ঘরে ঘাস কাটতে আছি না। আমার অনেক বন্ধু আজকে মনে করো যে রুয়েটে আসছে, মেডিকেলে চান্স পাইছে, তার সে কথা হয়। সো আমিও তো যদি জেনারেলে পড়তাম আমিও তো আজকে ওই জায়গায় থাকতাম। পরিশ্রম কি কম করছি নাকি এখানে? আমি কম করি নাই তো অবশ্যই আমি ওখানে থাকতাম। তো আমি এখানে অবশ্যই আসছি তোমাদের ভালো করার জন্য। সো আমাকে সর্বোচ্চ হলো তোমাদের ভালো করতে হবে। এটা আমাকে মনে করো যে যত সমালোচনা মানুষ করুক না কেন, আমার তো আসলে থামা যাবে না। মাঝে মাঝে মনে হয় যে এই সব কিছু বাদ দিই, কারণ আমার তো আসলে যোগ্যতা আছে। আমি চাইলেই এই সব কিছু বাদ দিয়ে আমি চাইলেই সরকারি চাকরি করতে পারি, কিংবা চাইলে আমি অন্য আরও অনেক কিছু করতে পারি। আমার অনেক কিছুর কোয়ালিটি আছে, বুঝছো? সো আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু সহজে সব কিছু করি না, বুঝছো? এই তোমাদের জন্য, শুধুমাত্র ডিপ্লোমা সেক্টরের জন্য। এটা মনে রাখবা, তোমরা একদিন মনে রাখবা যে কারিগরি পাঠশালা দেখবে যে এমন একটা জায়গায় চলে গেছে, একদিন দেখবা আমি চাই থাকি আর না থাকি, বেঁচে না থাকি, তোমরা হয়তো বেঁচে থাকবে অনেকদিন। তো তোমরা দেখবা যখন তোমরা অনেক বড় হবা তখন দেখবে যে কারিগরি পাঠশালা অনেক দূর চলে গেছে। তারা দেখবে যে একদিন জেনারেলের যে প্ল্যাটফর্মগুলো আছে তাদের থেকেও অনেক দূরে চলে গেছে এই কারিগরি পাঠশালা। মনে রাখবা কিন্তু এটা, কারণ কারিগরি সেক্টর এটা টোটালি কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম। এটা কিন্তু নট জেনারেল প্ল্যাটফর্ম। এটা কি প্ল্যাটফর্ম? ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্ম। আর বাংলাদেশে কিন্তু প্রচুর ইঞ্জিনিয়ার রয়েছে, আর বাংলাদেশে ইঞ্জিনিয়ার চাহিদাও অনেক বেশি। কারণ তুমি একটা দেশকে উন্নয়ন করবা, এই উন্নয়নটা তখনই হবে যখন একটা দেশে ভালো মানের ইঞ্জিনিয়ার থাকবে, ইঞ্জিনিয়ারের অভাব থাকবে না। বাইরে থেকে আমরা ইঞ্জিনিয়ার আমদানি করে আনি, ঠিক আছে? বাংলাদেশে এতগুলো ইঞ্জিনিয়ার থাকতেও আমরা বাইরে থেকে কি ইঞ্জিনিয়ার নিয়ে আসি আর কি। তো এই যে ডুয়েট অ্যাডমিশন আছে, ডুয়েট অ্যাডমিশন অনেকেরই স্বপ্ন, আমারও স্বপ্ন, আমিও চাই ডুয়েটে যেতে। কিন্তু আমি এখন পর্যন্ত যদি সত্যি কথা বলি বা তোমাদেরকে যে আমি জিজ্ঞেস করি, তোমরা যারা আমার প্রথম বাচ্চা কাচ্চা, তোমরা তো অন্তপক্ষে আমাকে বলবা যে তোমরা কি ডুয়েটের অ্যাডমিশনের কোনো রকমের কোর্স প্ল্যান, মানে লাইভ ভিত্তিক, মনে করো সাপোজ উদ্ভাস আসছে না, উদ্ভাসের নাম শোনাই সবাই, এমন কি হচ্ছে যে উদ্ভাসের নাম শোনে নাই? শুনছো তো সবাই, বা ধরে নিলাম উদ্ভাসের কথা বাদ দিলাম, SCS নাম শুনছো, বন্দি পাঠশালা, 10N মেনির স্কুল, সবাই নাম শুনছো। সো প্রত্যেকটা প্ল্যাটফর্মে কি বুয়েট বলো, মেডিকেল বলো, ভার্সিটি, যে কোনো ভার্সিটি বলো, আছে কি না কোর্স? আছে। কিন্তু ওদের লাইভও কিন্তু কন্টিনিউয়াসলি হয়। যেমন মনে করো যে মেডিকেল নিয়ে লাইভ হচ্ছে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে লাইভ হচ্ছে, কিন্তু ডিপ্লোমা কোনো প্ল্যাটফর্ম, ডিপ্লোমা সেক্টরে কোনো প্ল্যাটফর্ম আছে যে টোটালি ফোকাস ইন স্টুডেন্ট? এরকম আমি প্ল্যাটফর্ম খুব একটা লক্ষ্য করি না। তো আমি তো চোখে দেখি না, কেন জানি। চোখে দেখার হলে অনেক আগেই দেখে ফেলতাম, কারণ আমি ডিপ্লোমার স্টুডেন্ট। আমি চোখে দেখার আগে অনেক আগেই দেখে ফেলতাম। আর যেগুলো চোখে দেখি সেগুলো আসলে ভালো করতেছে তারা, আশা করি আরও ভালো করবে তারা। হ্যাঁ, তারা ডিপ্লোমা সেক্টরের জন্য কাজ করতেছে, কিন্তু তাদের ভালোটা আরেকটু ভালো হলে আরও ভালো হতো বলে মনে করি আমি। ওকে, সো অনেক কথাই বললাম রে, বুঝছো? সো তোমাদের সাথে আবারও অনেক কথা হবে, দেখা তো হবেই, এবং আশা করি তোমরা প্রথম সেমিস্টারে যেহেতু তোমরা অবশ্যই ভবিষ্যতে আমার ডুয়েটের কোর্স বা ক্লাস এগুলো পাবাই, ঠিক আছে? তো সেই দিন পর্যন্ত অপেক্ষায় থাকো। হ্যাঁ, বা ডুয়েট বলো, চাকরি বলো, যে কোনো ধরনের প্ল্যান বা কোর্স এখানে তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবো। হ্যাঁ, অর্থাৎ ডিপ্লোমা সেক্টরটাকে টোটালি গোছানোর জন্যই কিন্তু ইনশাল্লাহ কারিগরি পাঠশালা একদিন দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? আজকে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় মনে রাখবে কিন্তু আমার এই বিষয়টা যে 100K দেখতেছো ফলোয়ার বা এই যে গ্রোথটা, এটা ভাবতে পারো যে ভাই এটা তো আমি যে কোনো কেউ করতে পারে 3-4 বছর পরিশ্রম করতে পারে, কিন্তু
আমি কিন্তু স্টুডেন্ট, এখনও আমি স্টুডেন্ট থাকা অবস্থায় কেউ কি এটা করতে পারে? ধরে নাও যে আমি কিন্তু যদি বিএসসি করতাম সেটা বিষয় আলাদা হতো, কিন্তু আমি ডিপ্লোমা পড়ি, মানে এখন আমার কিন্তু ওই মানে চলে যায় নেই, মানে যেটাকে বলা হয় যে যদি তুমি এইচএসসিতে পড়তাম, এসএসসি পড়তেছো আবার মানে এগুলো প্ল্যাটফর্মও চালাচ্ছ, বিষয়টা কেমন হয়ে যাচ্ছে, মানে কোন দিকে সামলাবা, এইদিকে সামলাবা না ওইদিকে সামলাবা, বিষয়টা আমার ওরকম যে আমি একদিকে আমার পড়াশোনা সামলাইছি, ডিপ্লোমার পড়াশোনা কতটা চাপ সেটা একটু পরে গেলেই বুঝতে পারো পলিটেকনিকে, তো ওটা সামলাইছি, আবার একদিকে এই প্ল্যাটফর্মটাকেও তৈরি করছি। তো এটা এত সহজ না এটা। তো ঠিক আছে, আমার যেদিন পড়াশোনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সেদিন আরও হয়তো তোমাদের জন্য অনেক কিছু করতে পারবে, এবং তোমরা আশা করি আমাদের এই কারিগরি পাঠশালা একদিন ইনস্ট্রাক্টর হিসাবে নিয়োগ হবা এবং আমাদের জন্য কাজ করে যাবা। তোমরা অবশ্যই একদিন গাজীপুরে আসবা, গাজীপুরে আমাদের মেইন অফিস হবে ভবিষ্যতে। সো তখন তোমরা কিন্তু গাজীপুরে থেকেই আমাদের সাথে কাজ করতে পারবা। আমি চাই প্রত্যেকটা স্টুডেন্ট আমার যারা আছো সবাই আমার প্ল্যাটফর্মে কাজ করো আর না করো, ডিপ্লোমার জন্য অন্ততপক্ষে কাজ করে যাও, ঠিক আছে? চাকরি হোক, সরকারি চাকরি, বিসিএস ক্যাডার হোক, সমস্যা কি? বিসিএস ক্যাডার হয়েছে একটা ক্লাস নিয়ে যাও ডিপ্লোমা শিক্ষার্থীর জন্য, কারণ বিসিএস ক্যাডারের যদি একটা ক্লাস হয় তাহলে পুরো বাংলাদেশ কিন্তু ডিপ্লোমা সেক্টর সম্পর্কে একটা নতুন ধারণা পেয়ে যাবে তারা। সো যাই হোক ভাই, অনেক কথাই বললাম, আরও অনেক কথা হবে সামনে ভবিষ্যতে। সো আজকের ক্লাসটা আশা করি অনেকেরই ভালো লেগেছে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।